কিছুদিন পরে এআই উড বি আ বেটার প্রোগ্রামার দেন হিউম্যান। আমি একটা চাকরির কথা চিন্তা করে রাখছি, সেটাই কি গো ধরে বসে থাকা উচিত নাকি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ট্রাই করে অ্যাটলিস্ট বেকারত্ব দূর করে সামনে আগানো উচিত? কেন বাংলাদেশে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা পার্ট টাইম জবে অনেক স্ট্রাগল করে? যেহেতু আমাদের এখন এআই এর যুগ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট এট দিস মোমেন্ট চাকরি বাকরির জন্য এটা কি হুমকি কিনা, বা আপনি পুরো জিনিসটাকে কিভাবে? সুগার কোট করে কোনো লাভ নেই। তাহলে তুমি 10টা ইনভেস্টরকে পিচ করবা, 9টা তোমাকে রিজেক্ট করবে, একটা তোমাকে টাকা দিতে পারে। আমি নো দ্য গেম। আমাদের উইনিং মেন্টালিটিটা একটু কম, কারণ জিতলে আরো অনেক কিছু মাফ হয়ে যায়, হারলে বাকি সব কিছুই প্যারাদায়ক মনে হয়। ইউনিভার্সিটি ডিগ্রিটা কি অনেক সময় ওভার ভ্যালুড কিনা? ওয়েল, জ্ঞানের 3টা স্তর আছে। যে জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে সে অনেক অহংকারী হয়ে ওঠে। যে জ্ঞানের 2য় স্তরে প্রবেশ করে সে আস্তে আস্তে হাম্বল হয়ে ওঠে। যে জ্ঞানের 3য় স্তরে প্রবেশ করে সে ফাইনালি। যারা এখন ইউনিভার্সিটিতে আছে, এখন চাকরি বাকরির ভিতরে ঢুকে নেয়, তারা তাদের নিজেদেরকে কিভাবে তৈরি করতে পারে? আপনি রিসেন্টলি একটা পডকাস্টের ভিতরে একটা খুবই চমৎকার জিনিস মেনশন করছেন, সেটা হচ্ছে যার সিজিপিএ হচ্ছে হায়ার সিজিপিএ, আমার এক্সাক্ট ফিগারটা মনে নেই, হয়তো বা 3.9 অর সামথিং এরকম কিছু, এটা থেকে একটা ইন্ডিকেশন দেখা যায় যে তার ভিতরে ডিসিপ্লিন আছে। আর যার সিজিপিএ 2.5-এর নিচে, এটা বোঝা যাইতেছে যে ওর অবস্থা খুব করুণ বিগত 4 বছরের মতো সময়। কিন্তু মানুষের একটা কনসার্নের জায়গা হচ্ছে বা একটা কোশ্চেন যে যারা মাঝামাঝি জায়গায় আছে তাহলে তাদের কি হবে? বা আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে যার সিজিপিএ 2.8 আর যার সিজিপিএ 3.8। আচ্ছা, এখানে একটা ফান্ডামেন্টাল জিনিস বুঝতে হবে যে ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ফর এক্সাম্পল, একজন চাকরি করতেছে 10 বছর ধরে, তার জন্য কি সিজিপিএ ম্যাটার করে? না, অফকোর্স না। বিকজ 10 বছর চাকরি করছে, বিগত 10 বছরে কোন কোন কোম্পানিতে কাজ করছে, কোন রোলে ছিল, কি করছে, সেটা ম্যাটার করবে। সো যারা ফ্রেশম্যান তাদের তো আমি অন্য কোনো কিছু দিয়ে জাজ করতে পারতেছি না। অ্যান্ড দ্বিতীয়ত হলো 2 জন যাদের মধ্যে অন্য কোনো ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর নাই, সেক্ষেত্রে আমি তো সিজিপিএ বাদে আর কিছু দেখতেছি না। অফকোর্স তখন যার সিজিপিএ হায়ার তাকে আমি প্রায়োরিটি দিব বিকজ অফ দ্য ডিসিপ্লিন। বিকজ ও 4 বছর ধরে ওকে যেই কাজ দেওয়া হয়েছে, যেই পড়া পড়তে বলছে, যেই পরীক্ষা দিতে বলছে, যেই অ্যাসাইনমেন্ট করতে বলছে, যেই প্রেজেন্টেশন দিতে বলছে, ও সবগুলোতে ভালো মার্ক পেয়ে আসছে। সো দ্যাট গায় 1 ও ডিসিপ্লিন, 2 ও টিচারের কথা শুনে, 3 ও কনসিস্টেন্ট। সো অফকোর্স হায়ার প্রবাবিলিটি অফ দ্যাট পারসন কামিং আউট বেটার দেন দ্য গাই হুজ 2.8। সো দ্যাটস দ্য কনটেক্সট। আমি একটু ক্ল্যারিটি দিলাম। দ্বিতীয়ত যারা মাঝে আছে, অ্যাগেন আমার ফার্স্ট যে গার্ডরেলটা বললাম যে এমন জায়গা যেখানে তাদের মধ্যে আর কোনো ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর নাই, সিজিপিএ একমাত্র ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, সেক্ষেত্রে হায়ার সিজিপিএ ইজ বেটার। যারা মাঝামাঝি আছে তারা অফকোর্স হায়ার সিজিপিএ থেকে তারা সিজিপিএতে পিছিয়ে আছে। দ্যাট নিডস টু বি কম্পেনসেটেড বাই সামথিং এলস। যে ও আসলে কোনো একটা জায়গায় পার্ট টাইমার কাজ করছে, কোনো জায়গায় হয়তো বা ভলেন্টারিলি কাজ করছে, অথবা কোনো কোর্স করছে, অথবা কোনো ডিগ্রি নিছে, অথবা কোনো না কোনোভাবে নিজের যে মেটালটা আছে ওইটা প্রকাশ করার একটা জায়গা রাখছে, তখন সে কম্পিট করবে উইথ দ্য পার্সন যে হায়ার সিজিপিএ আছে। কারণ তার যদি কিছুই না থাকে, খালি সিজিপিএ ভার্সেস সিজিপিএ, তার তো পিছায় আছেই, বাইনারি কথা, রাইট? সো ওইটা আগানোর ব্যবস্থা করতে হবে। বাট এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকি, আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখি যে আমরা স্কুল এবং কলেজ মিলে সব মিলে বলতে গেলে 12 বা 14 বছরের মতো সময় আমরা পড়াশোনা করি, এবং মোস্ট অফ দ্য টাইম আমরা কিন্তু আব্বা আম্মার একদম ছায়াতলে থেকে আমরা পড়াশোনা করি, এবং এই পুরো টাইমটা আমরা একটা রেস্ট্রিকশনের ভিতরে থাকি। আব্বা আম্মা কখন কি খাবো, কখন ঘুমাবো, কখন পড়বো, কোন স্যারের কাছে যাব, সবগুলো ডিসিশন কিন্তু আব্বা মা নিয়ে দিচ্ছে। অ্যান্ড সাডেনলি যখন ইউনিভার্সিটিতে যায় তখন কিন্তু আব্বা মা নাই, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো কিছু নাই। মানে ওই যে বাধা গরু হঠাৎ করে ছেড়ে দিলে সে কিন্তু আর বুঝতে পারে না যে কোথায় দৌড়াবে, মানে পুরো মাঠের এই পাশটা থেকে ও মাথা দৌড়াইতে থাকে। তো ইউনিভার্সিটিতে যাওয়ার পরে কিন্তু স্টুডেন্টদের ওই প্রথম একটা বছর চলে যায়, মানে জীবনে যে কত কিছু করে নেয় সেগুলো একবার অ্যাটলিস্ট করে দেখা, হ্যাঁ একবার করে ফেলি, তারপরে দ্বিতীয় বছর যে সে কিন্তু রিগ্রেট করতে থাকে যে প্রথম বছর অলরেডি আমি ভালো কিছু করি না, এবং প্রথম বছর অলরেডি রেজাল্টও খারাপের দিকে গেছে, অ্যান্ড দেন সব কিছু মনে হচ্ছে যে আমার দিক থেকে সরে যাচ্ছে বা আমার কাছ থেকে সরে যাচ্ছে। এবং আমরা কিন্তু ফাইনালি অ্যাকচুয়াল প্রিপারেশন নেওয়া শুরু করি। মানে ফার্স্ট ইয়ার তো যা মন চায় তাই করলাম, সেকেন্ড ইয়ারে যে হতাশা, থার্ড ইয়ারে যে হতাশা, ফোর্থ ইয়ারের দিকে যে আবার একটু টনক নড়ে মনে হয় কি যে ভাই এখন তো চাকরি বাকরির জন্য প্রিপারেশন নিতে হবে, সিভি ফাঁকা, সব ফাঁকা, এবং শেষ বছরের যে প্রিপারেশন নেই, এগুলো নিয়ে আপনি প্রায় সময় আসলে বিভিন্ন ভিডিওতে বলছেন। তারপরেও যদি আবার একটু বলার চেষ্টা করেন যে
আমি আসলে একটু এটাকে সেগ্রিগেটই করে ফেলতে চাই যে ইউনিভার্সিটিতে ওঠার পরে কিছু মানুষের হয়তো বা একাডেমিক পড়াশোনা অত বেশি একটা ভালো লাগতেছে না, বা সামহাও সে এটা থেকে একটু সরে গেছে বা লাইনচ্যুত হয়ে গেছে, সেই গ্রুপ। আর একটা গ্রুপ হইতেছে যারা সিরিয়াস পড়াশোনা করতেছে। ওয়েল, স্ট্যাটিস্টিক্যালি বলি, জি অফকোর্স এই পার্টটা বললে খুব ভালো শোনায় যে সিজিপিএ একদমই ম্যাটার করে না, তুমি ইউনিভার্সিটিতে চিল করো, কোনো অসুবিধা নাই, অনেক ভালো করবা, বাট এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি সত্য কথা না। স্ট্যাটিস্টিক্যালি সত্য কথা হলো, আমি যদি আমার কথা বলি, আমার আইবিএতে 120 জন ছিল, তার মধ্যে আমি যদি রেজাল্ট বলি একদম ফার্স্ট যে হয়েছে ভ্যালেডিক্টোরিয়ান, একজন দেশে আছে টপ এমএনসিতে আছে, একজন বিদেশে আছে টপ টেক কোম্পানিতে কাজ করতেছে। আমি যদি দুজন ভ্যালেডিক্টোরিয়ান ছিল আমাদের, কম্বাইন্ড ভ্যালেডিক্টোরিয়ান, দুজনই ফিমেল ছিল বাই দ্য ওয়ে, অ্যান্ড বোথ অফ দেম আর ডুইং ফ্যান্টাস্টিক। নাম বলতে দোষ নাই, যেহেতু ভালো কথা বলছি, সামিয়া জাকের, নন্দিতা হরে, আমাদের নন্দিতা হরে আমাদের সেকশন ছিল, সামিয়া জাকের অন্য সেকশন ছিল। বোথ অফ দেম আর ডুইং ফ্যান্টাস্টিক ওয়েল। মোস্ট লাইকলি যে থার্ড ছিল, হি ইজ অলসো ইন অ্যান এমএনসি ইন বাংলাদেশ, ডুইং ফ্যান্টাস্টিক, ইউনিলিভারে আছে। সুদীপ্ত সাহা ফার্স্ট ছেলেদের মধ্যে সব থেকে হায়ার গ্রেড। এবং এরপরে যদি আমি এক এক করে যাইতে থাকি, অল দ্য পিপল হু হ্যাড হায়ার গ্রেডস, আইবিএ ইজ নট নোন ফর গ্রেট গ্রেডস বাই দ্য ওয়ে, কারণ আইবিএ বিবিএ পাস করে কিন্তু আমাদের ব্যাচের বা আমাদের সিনিয়র ব্যাচ বা জুনিয়র ব্যাচ কেউ কিন্তু টিচার হয় না। সো এখানে লোকজন যে অনেক পড়ালেখা করে টিচার হচ্ছে এটা এমন না, বা বিবিএ পড়ে যে অনেক বড় স্কলারশিপ নিয়ে বিদেশে সেটাও কম হয়, যেহেতু বিবিএ ডিগ্রি রাইট, স্কলারশিপ কম। But if you correlate, the people who had higher CGPA are doing fantastically well. Same is true for other batches as well. আমি যদি আমার তার সিনিয়র ব্যাচ বলি, ওদের যে ভ্যালেডিক্টোরিয়ান, তার আগে ভ্যালেডিক্টোরিয়ান, যেহেতু কেউ আইবিএর টিচার হচ্ছে না, they're all doing fantastically well. So better CGPA has a correlation with better career. So that's first. আচ্ছা আচ্ছা। দ্বিতীয়ত, আমি ইউনিভার্সিটিতে আসলাম, আমি প্রথম বছর চিল করতে করতে কাটাই দিলাম। একটা মানুষের অ্যাডজাস্ট হতে যদি 1 বছর সময় লাগে, তাহলে ওই মানুষটার এই পৃথিবীতে কিন্তু ভালো করা অনেক কঠিন। আজকালকার জামানায় তুমি একটা স্কিল সেট অ্যাকোয়ার করছো, 2 দিন পর দেখো চ্যাট জিপিটি দিয়ে এটা করে ফেলা যায়, একটা নতুন এআই টুল দিয়ে এটা করে ফেলা যায়। তোমার অ্যাডজাস্টেবিলিটি নিডস টু বি মাচ মোর ফ্লুইড, রাইট? সো 1 বছর যদি জাস্ট ইউনিভার্সিটি পড়ালেখার ক্ষেত্রে অ্যাডজাস্ট হওয়া লাগে, তাহলে কিন্তু তোমার বিপদ, এটা কিন্তু ভবিষ্যতে খারাপ করবা। চিন্তা করো, একটা ন্যাশনাল ক্রিকেট টিমের প্লেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটের চান্স পাইছে, ও কি তোমার কাছে 1 বছর টাইম পাবে? তুমি অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম দেখো, ইন্ডিয়ান ক্রিকেট টিম দেখো, ওরা যেই ডেবুট্যান্ট আসে ও ফাটায় দেয়। ডেবুট্যান্ট আইসে স্কোর করে সেঞ্চুরি, 5 উইকেট নিয়ে নিচ্ছে, বিকজ তারা ডেবিউ করার আগে অনেক কষ্ট করে আসছে। বাংলাদেশে ডেবিউ করার সময় তুমি যদি দেখো ফার্স্ট 3 ইনিংসে ডাক, 5 রান, 14 রান, ওকে তুমি গালাগালি শুরু করে দিবা না? তো তোমার যদি ওর প্রতি এইটুকু কম্প্যাশন না থাকে, পেশেন্স না থাকে, তাই তুমি নিজের ব্যাপারে এত পেশেন্ট 1 বছর ধরে তুমি জাস্ট অ্যাডজাস্ট করবা। আই ডোন্ট ফাইন্ড ইট ভেরি কুল। হ্যাঁ, ভেরি কুল, এটা অনেক বেশি টাইম। দ্বিতীয়ত অনেকের সমস্যা থাকে, আমার ভাই আমাদের ইউনিভার্সিটিতে আসছি, নতুন এলাকা, নতুন অ্যাডজাস্ট, ভাই বাংলাদেশে ছিল, বাংলাদেশে আসছে, এইটুকু অ্যাডজাস্টমেন্টের সমস্যা যদি হয়, তুমি বিদেশে যেয়ে কীভাবে অ্যাডজাস্ট করবা? তারপর ভাষাগত জায়গায় অনেক সময় সমস্যা হয়, ভাই আমি আজীবন বাংলাদেশ ছিলাম, এখানে তো ইংলিশ। তুমি গত 12 বছর বাংলা মিডিয়ামে পড়ছো, বাট ইংরেজি সাবজেক্টটা তো ছিল, 2টা পেপার ছিল, তুমি যদি ওই জায়গায় বেটার না হও তাহলে তো বিপদ। আমার কাছে মনে হয় দিজ আর এক্সকিউজেস। এই এক্সকিউজে যদি আমরা পড়ে যাই, অফকোর্স নিজেই নিজেকে এক্সকিউজ দিতে পারি, ফার্স্ট ইয়ার পরে এমন না যে অনেক বিপদ হবে, বাট তুমি যদি গ্লোবালি তুমি কম্পিট করতে চাও, তুমি পিছিয়ে পড়তেছো, কারণ তুমি তো একটা গ্লোবাল অডিয়েন্স। আজকালকার জামানায় পৃথিবীটা ছোটো হয়ে আসছে না, সো তুমি গ্লোবালি অনেক পিছিয়ে পড়বা। দ্যাট উড বি আ ম্যাসিভ গ্যাপ, যেটা 3rd, 4th, 5th ইয়ারে যায়। 5th ইয়ার বলতেছি কারণ অনেক সময় ইউনিভার্সিটিতে টাইম লেগে যায়, 5th ইয়ার মেডিকেল, হ্যাঁ, গ্যাপ ফিল আপ করতে পারবা না। দ্যাট উড বি আ ম্যাসিভ প্রবলেম। না, ইনফ্যাক্ট যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে অনেকের 5th ইয়ার 6th ইয়ার লেগে যায়, কারণ ওপেন ক্রেডিট আছে, আর্কিটেকচারে আছে, কিছু সাবজেক্ট আছে, বাট ওই যে অ্যাগেন দ্যাট ইজ নট দ্য প্রবলেম। প্রবলেম হলো 1 বছর অ্যাডজাস্টমেন্ট টাইম টু মাচ। বাট এই যে অ্যাডাপ্টেবিলিটির যে কথাটা বললেন ভাই, আমরা কি জাতিগতভাবে, এটা জাতিগতভাবে না, এটা একটা গ্লোবাল প্রবলেম রাইট অ্যাট দিস মোমেন্ট। আমার কাছে মনে হয় যে আমাদের অ্যাডাপ্টেবিলিটি অনেকখানি কমে যাচ্ছে, কারণ অ্যাডাপ্টেবিলিটির সাথে কিন্তু আপনার রেজিস্ট্যান্সের একটা খুব ভালো কানেকশন আছে। মানে আপনি যদি কোনো কিছু সহ্য করতে না পারেন, কারণ অ্যাডাপটিভ হইতে হলে কী হয় যে কিছু প্যারা নিতে হয়, কিছু পেইন নিতে হয়, কিছু আনকমফোর্টেবল সিচুয়েশনের ভিতর দিয়ে আমাকে যাইতে হয়। তার মানে আমার রেজিস্ট্যান্সের সাথে এটা একটা ভালো কানেকশন আছে। বাট আমরা এখন ওভার দ্য টাইম সোশ্যাল মিডিয়ার দিকে আপনি যদি তাকান, আপনি দেখবেন যে
যেই পরিমাণ ভিউ কোনো একটা নাচ গানের ভিডিও বা যেটার ভিতরে হয় সেই পরিমাণ জিনিস কিন্তু কোনো একটা যেখানে জ্ঞানমূলক কথাবার্তা হচ্ছে বা যেখান থেকে নলেজ গেইন করা যায় বা যেখান থেকে ইনফ্যাক্ট ওগুলো এমন না যে নাইস টু হ্যাভ, মানে ওগুলো মাস্ট হ্যাভ টাইপের আর কি, যে এইগুলো আমার অবশ্যই দেখা উচিত বা এই জিনিসপত্রগুলো দেখলে জানলে আমার জন্য অনেক বেশি সুবিধা হবে। আমি বলতেছি না যে টিকটক, ইউটিউব, ফেসবুকের অন্যান্য ভিডিও একদমই না দেখা, বাট এইগুলা দেখার কারণে কি সামহাও আমাদের ভিতরে লেজিনেস বা লেথার্জিক যে বিষয়টা, যে কারণ আলটিমেটলি আপনি এখন রিসেন্ট টাইমে দৌড়াদৌড়ি শুরু করছেন, স্পোর্টসের দিকে অনেক বেশি ইনভলভ হচ্ছেন, এগুলো কিন্তু আসলে শুরুতে তো একটু পেইনফুল, এবং কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো আসলেই অনেক পেইনফুল, বাট ওভার দ্য টাইম আপনি যখন একটা পর একটা মাইলস্টোন অ্যাচিভ করা শুরু করেন তখন কিন্তু একদম সোশ্যাল মিডিয়ার থেকেও অনেক হায়ার লেভেলের ডোপামিন বা হায়ার লেভেলের হ্যাপিনেস আসে, কারণ আমরা ডে বাই ডে কঠিন কাজ করা মনে হয় অনেকখানি ভুলে যাচ্ছি। এই জিনিসটা নিয়ে আমি কোনো কোশ্চেন বলি না, জাস্ট শেয়ার সাম কনটেক্সট প্লিজ। অফ কোর্স ইজি ডোপামিন ইজ সামথিং দ্যাট ইজ অ্যাডিকটিভ, রাইট? চিনি খাইলে মজা লাগে, বেশি চিনি খাইতে চায় তুমি, এই জিনিসটা খুবই স্বাভাবিক। আমি তো চিনিও খাইতে চাই আবার চিকনও থাকতে চাই, স্লিমও থাকতে চাই, পসিবল না, বিকজ তুমি অ্যাডিকটিভ হয়ে যাচ্ছ। দ্বিতীয়ত দেখো, নাচ গানের কন্টেন্ট বা যে কন্টেন্ট দিতে খুব একটা ব্রেন খাটানো লাগে না সেই টাইপের কন্টেন্টের ভিউয়ারশিপ সবসময় বেশি হবে। তার কারণ হলো আমরাও দেখবো, আমাদের থেকে যারা বেশি বুদ্ধিমান তারাও দেখবে, যারা আমাদের থেকে কম বুদ্ধিমান তারাও দেখবে, সবাই অডিয়েন্স অনেক বড়, রাইট? হ্যাঁ, জ্ঞানমূলক কথাবার্তা তো অফকোর্স ইন্টারেস্ট জোনে অনেকে বাদ পড়ে যায়। দ্বিতীয়ত হলো অনেকের হয়তো বা ওই জিনিসটা বোঝার লেভেলে নাই, মানে এখন তুমি খুব হাই লেভেলের কোনো একটা প্রোগ্রামিংয়ের ডিসকাশনে আসছো, আমি ভিডিওতে দেখবো না, বিকজ আমি তো পারবোই না, আমি বুঝবোই না, নট রেলেভেন্ট। সো এটা স্বাভাবিক, ইটস অল রাইট। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যালি এগেন আমাদের অ্যাভারেজ আইকিউর অনেকগুলো ডেটা দেখলাম, আমার কাছে একটু খারাপই লাগছে যে আমাদের অ্যাভারেজটা একটু আসলে নিচের দিকে, এটা একটা প্রবলেম। সো তোমার অ্যাভারেজ যদি একটু নিচের দিকে থাকে তাহলে তোমার কন্টেন্ট কনজামশনও একটু অ্যাভারেজটা একটু নিচের দিকে থাকবে, রাইট? তোমার কন্টেন্ট কনজামশনটাও অনেক নিচের দিকে থাকবে, সো এটা স্বাভাবিক। বাট আমার কাছে মনে হয় অ্যাভারেজের থেকে বাইরে হয়ে আসতে হবে, বিকজ বাংলাদেশের জনসংখ্যা অনেক, সো অ্যাভারেজটা একটু কম হওয়াটাও একটা স্বাভাবিক বিষয়। তুমি যদি গ্লোবাল স্ট্যান্ডার্ডে কম্পিট করতে চাও তোমাকে ওই অ্যাভারেজ থেকে বাইরে হয়ে আসতে হবে। আমার কাছে মনে হয়েছে যে ডায়েটের কথা বললাম, আই থিঙ্ক ইনফরমেশন ডায়েট ইজ মোর ইম্পর্ট্যান্ট। তুমি খাও 3 বেলায় আধা ঘন্টা ধরছি যে খুব আস্তে ধীরে খাও, তুমি 1.5 ঘন্টা খাও, বা তুমি দিনে কন্টেন্ট কনজিউম করো অ্যাটলিস্ট 1.5 ঘন্টা থেকে আর অনেক বেশি। সো তুমি কোন ধরনের কন্টেন্ট কনজিউম করতেছো সেটার উপর ডিপেন্ড করবে তুমি কোন ধরনের চিন্তা ভাবনা করছো। ছোট করে ইন্টারাপ্ট করবো, হ্যাঁ, আমার কাছে আমি রিসেন্ট টাইমে অনেকগুলো জায়গায় ঘাটাঘাটি করে আমার কাছে মনে হলো যে 3টা জিনিস আমাদের জন্য খুবই খুবই ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমরা প্রত্যেক দিন কি পরিমাণ ঘুমাই, হ্যাঁ, আমরা প্রত্যেকদিন কি খাই, আর কি ইনফরমেশন কনজিউম করি, আর প্যারালালি কাদের সাথে চলাফেরা করি। সো এই 3টা জিনিস আসলে ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট, এবং আমরা যদি খেয়াল করে দেখেন খাওয়া দাওয়ার দিকে আমাদের সিরিয়াস রকম অবহেলা আছে। আমিও ক্ষেত্র বিশেষে অবহেলা করি, কারণ এটা কাইন্ড অফ এটার আসলে অনেকগুলো ইফেক্ট আছে, মানে জিনিসপত্র খুবই কমপ্লিকেটেড। আমি এগুলা নিয়ে অনেক সময় এক্সপেরিমেন্ট করি, যেমন আমি মাঝে ওই গ্লুকোমিটার কিনছিলাম যে কখন কোন খাবার খাইলে গ্লুকোজ স্পাইস হাই হয়। যেমন আমি রিসেন্ট টাইমে দেখতেছিলাম যে সকালবেলা অফিসে আসার পরেই খুব হাই এনার্জি থাকে, ডে বাই ডে এটা বা ওভার দ্য টাইম এটা কমতে থাকে। তো আমি খেয়াল করে দেখলাম যে সকালবেলা যেদিন সকালে আমি হয়তো বা দুধ চা খাই যেটা ভিতরে হেভিলি সুগার দেওয়া থাকে, ন্যাচারালি আমি এসেই শুরুতে আই এম অ্যাট দ্য পিক, অ্যান্ড ওভার দ্য টাইম এটা কিন্তু, এবং যখন ফল করে তখন সিরিয়াস রকম ফল করে, তখন আর কোনো কিছুই ভালো লাগে না, তখন অ্যাংজাইটি কাজ করে, এবং জিনিসপত্র কিন্তু খুবই খুবই কমপ্লিকেটেড। এবং আমাদের ফুড হ্যাবিটটা, মানুষজন জাঙ্ক ফুড খাওয়ার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন কিন্তু এটা যে মানুষজন অন্যান্য জায়গাতে সে কিন্তু একটা ডিসস্যাটিসফাইড বা একটু কাইন্ড অফ আনহ্যাপিনেসের ভিতরে যখন থাকে, খাওয়া দাওয়া কিন্তু আপনাকে খুব ইজিলি হ্যাপিনেস দেয়, কারণ খাইলেই আপনার ডোপামিন হিট হয়, অ্যান্ড দেন আপনি একটু ভালো ফিল করতে থাকেন টেম্পোরারি। সো ন্যাচারালি রাতে যখন যে খাবারটা খাওয়া উচিত না তখন দেখা যায় যে আমরা কিন্তু সেই খাবারটা খেয়ে বসে থাকি। প্লিজ ভাই। হ্যাঁ, ইটস অ্যাবসলিউটলি। আমি খাবারের ব্যাপারে অনেক সচেতন হয়েছি। বাংলাদেশে খাবারের একটা বিশাল প্রবলেম হচ্ছে কি, আমরা প্রচুর কার্ব খাই, আমরা খুব কম প্রোটিন খাই, এবং এটা কিছু করারও নাই। তার কারণ হলো বাংলাদেশে মানুষজন কিন্তু সোশ্যালাইজেশন যেভাবে হয়, না তুমি যদি আরো ম্যাক্রো চিন্তা করো, কৃষি প্রধান দেশ, হ্যাঁ রাইট, গায়েগতরে অনেক খাটতে হয়, কার্ব থেকে এনার্জি আসে। বাট প্রবলেম হয়েছে আমরা তো আবার গায়েগতরে খাটি না, আমরা নলেজ ওয়ার্কার, আমরা চেয়ারে বসে থাকি। বাট আমরা যদি ভাতটা বেশি খাই তাহলে কার্বটা বাড়তে থাকবে, এটা একটু ঝামেলা, জমতে থাকবে, এটা একটা ফ্যাটে কনভার্টেড হয়। সো বেসিক জিনিস আমি আমার লাইফে কয়েকটা পরিবর্তন আনছে যে পানি বেশি খাওয়া লাগবে, পানি অনেক কম খাই,
সবাই আমরা। পানি কিন্তু রিপ্লেনিশ করে তোমার বডিকে, হোয়াট আই কল ইজ ইন্টারনাল শাওয়ার। তুমি যদি শাওয়ার নাও তোমার ভালো লাগে, রাইট? তুমি তোমার বডি বাইরেটা পানি দিয়ে যে ধুয়ে ফেললা, ইউ ফিল রিফ্রেশড। তুমি চিন্তা, তুমি যখন পানি খাও তোমার বডির ভিতরটা পানি দিয়ে শাওয়ার হয়ে যাচ্ছে। সো ইন্টারনাল শাওয়ার ইজ মোর ইম্পর্টেন্ট। দুই হলো খাবারের আমি জাস্ট পরিমাণ সেম রাখছি, বাট চেঞ্জ আনছি হলো কার্ব কমাই দিছি, মানে ভাত কমাই দিছি, প্রোটিন বাড়াই দিছি, মানে মাছ মাংস ডিম এটা বাড়াই দিছি। ইফ ইউ হ্যাভ দ্যাট, তাহলে যেটা হয় তোমার বডির ফ্যাট স্টোরেজটা কমবে, মাসেল স্টোরেজটা বাড়বে, বুঝতে পারছো? কারণ বডির মাসেল বাড়ানোর জন্য ইউনিট প্রোটিন। থার্ড যে জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ট্রাইফ্যাক্টা বলে। ট্রাইফ্যাক্টা হলো ডায়েট, এক্সারসাইজ, স্লিপ। যেমন তুমি তিনটার কথা বললো না, সো হেলথ ওয়াইজ হলো ডায়েট ইজ মোর ইম্পর্টেন্ট, তারপর এক্সারসাইজ, তারপর স্লিপ। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে ভাবে যে এক্সারসাইজ করে ওজন কমানো যায়, কঠিন। ডায়েট হলো ফার্স্ট জিনিস। সো তুমি যদি নাও দৌড়াও, নাও খেলো, নাও কিছু করো, বাট তুমি জাস্ট ডায়েট দিয়ে তুমি অনেকটুকু ইম্প্যাক্ট আনতে পারবা। বা তোমার ডায়েট ঠিক নাই, তুমি ফাটায় দৌড়াচ্ছ, এটা তখন দৌড়াতে আসলে বেশি পরিশ্রম হবে। 3,500 ক্যালোরি ডেফিসিটে প্রবলি 1 কেজি কমে। 3,500 7,500 এরকম কিছু একটা নাম্বার। 7,500 ক্যালোরিতে ডেফিসিটে 1 কেজি কমে। তার মানে তুমি প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি ইনটেক করতেছো, তার মধ্যে ক্যালোরি বার্ন করতেছো, এর মধ্যে যে গ্যাপ আছে, তুমি বার্ন বেশি করতেছো আর কি ক্যালোরি ইনটেকের থেকে। প্রতিদিন মনে হয় 500 ক্যালোরি বেশি বার্ন করতেছে, করতে 7,700 মনে হয় ক্যালোরি হয়ে 1 কেজি কমতেছে। সো ইটস ভেরি ডিফিকাল্ট এক্সারসাইজ করে, কারণ এক্সারসাইজ 1 ঘন্টা এক্সারসাইজ করে দেখো 500 ক্যালোরি বার্ন করতেছো, আর এদিকে একটা ফেরো রসের খেলে 100 ক্যালোরি ইনটেক করতেছো। সো ডায়েট ইজ দ্য ওয়ে টু গো। বুঝতে পারছো? ওই যেই পয়েন্টে ছিলাম আর কি, সেই পয়েন্টে আবার আমি একটু ফেরত যেতে চাই যে প্রথম বছর তো অ্যাডজাস্ট করতে করতেই চলে যায়। রাইট। এখন এই জনগণের সংখ্যায় আসলে কিন্তু বাংলাদেশের ভিতরে বেশি যাদের রেজাল্টের অবস্থা অত বেশি একটা সুবিধাজনক না। মানে এটাকে আমি কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করতে চাই না, এন্টারটেইন করতে চাই না, বাট দেন এগেইন একটা জিনিস তো হয়ে গেছে। এখন সেখান থেকে বের হয়ে আসার জন্য, এবং ক্ষেত্র বিশেষে অবস্থা এত করুণ। ধরেন আমি গত 1 বছরের মতো সময় আলহামদুলিল্লাহ প্রোগ্রামিং হিরো থেকে আমরা প্রায় 62টা ইউনিভার্সিটিতে গেছি, যেখানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্টের সাথে আমি পার্সোনালি কথা বলার চেষ্টা করছি। ওখানে মোটামুটি 40-50 ক্ষেত্রে বিশেষে 100-র মতো স্টুডেন্ট আসছে, এবং বাংলাদেশের টপ ইউনিভার্সিটি বা টপ পাবলিক ইউনিভার্সিটিগুলোতেও আমি যে দেখছি যে স্টুডেন্ট কোশ্চেন করতে পারে না। স্টুডেন্ট জানেই না যে আমি কি কোশ্চেন করব বা কিভাবে করব, বা এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলে তো আমাকে যদি বোকা ভাবে বা ভাবে যে এই ছোট জিনিসটাই তো জানে না, বুঝে না। কিন্তু সে যে অনেক কিছু জানে না বা সে যে অনেক কিছু পারে না, সে যে একটা বিপদের মধ্যে আছে, এটা নিয়ে ধরেন কোনো মাথা ব্যথা নেই। এবং আমার সবচেয়ে আপসেটিং জিনিস যেটা লাগে সেটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে বিশেষ করে তারা কিন্তু একটা জটিল অ্যাডমিশন টেস্ট দিয়ে ওখানে গেছে, তার মানে ওদের কিন্তু ভিতরে অ্যাটলিস্ট কিছুটা হইলেও ট্যালেন্ট আছে বা কিছুটা হইলেও কিছু জিনিসপত্র আছে। বাট ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সামহাও ও পুরো একটা নিশ্চুপ একটা যন্ত্র হয়ে গেছে। সো এই জায়গাটাতে আসলে এক হচ্ছে যারা কোনোভাবেই কথাবার্তা বলতেছে না, দিন দুনিয়ার কোনো খোঁজ খবর নিচ্ছে না, তাদের জন্য আপনার সাজেশন কি? আর দ্বিতীয়ত হচ্ছে অলরেডি খারাপ যদি হয়েই যায়, আমার রেজাল্ট তো আমি ইমিডিয়েটলি ফিক্স করতে পারবো না, অন্যান্য কোন কোন জিনিসপত্র দিয়ে এটাকে একটু কম্পেনসেট করা যায়। ফার্স্ট হলো ল্যাঙ্গুয়েজ। আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভাস্ট মেজরিটি অফ স্টুডেন্ট বাংলাদেশে জাস্ট ল্যাঙ্গুয়েজের কারণে পিছিয়ে পড়ে, না ইংলিশ বলতে পারে না ইংলিশ বুঝতে পারে, ইংলিশে স্ট্রাগল করে, ইংলিশে ভয় পায়, যত জায়গায় ইংলিশ আছে অ্যাভয়েড করার চেষ্টা করে। দ্যাটস আ মেজর প্রবলেম। ফর এক্সাম্পল এআই জামানা চলতেছে, রাইট? এআই নিয়ে যত জোস পডকাস্ট আছে সব তো ইংলিশে, বাংলায় তো পডকাস্ট এআই নিয়ে হয় না, আর হইলেও অত ডিপে যায় না, ওইখানে যায়। এখন ও একটা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, ওর সামনের পৃথিবী, ওর কোডিং প্রোগ্রামিং সব অটোমেট হয়ে যাচ্ছে। সো লাস্ট দিন আই ওয়াজ ওয়াচিং আ পডকাস্ট যেখানে ওপেন এআইয়ের সিপিও আসছে, চিফ প্রোডাক্ট অফিসার। সো বলতেছে দেখো যে আমরা ফার্স্টে ভাবতাম যে প্রোগ্রামিং বা কোডিং এইটা কম্পিউটার কত ভালো করবে, এটা প্রবলি হিউম্যানের থেকে বেটার করতে 2027 লাগবে, আর এখন ওর মনে হয় যে আরও তাড়াতাড়ি হবে। কেন? বিকজ কম্পিটিটিভ প্রোগ্রামিং ইয়েতে এআই তো পার্টিসিপেট করে ওই যে একটা বেঞ্চমার্ক হিসেবে। সো বলতেছিল কত 40 মিলিয়নের মতো প্রোগ্রামার আছে। বছরখানেক আগে যখন GPT-4 আসছে তখন এটা মনে হয় মিলিয়নথ বেস্ট প্রোগ্রামার হয়েছে, মানে 40 মিলিয়নের মধ্যে 1 মিলিয়নে আসছে। আচ্ছা ভালো। তারপরে আস্তে আস্তে বেটার হয়েছে, 1000-এর মধ্যে আসছে, তারপরে 500-এর মধ্যে আসে, এখন প্রবলি 175th বেস্ট প্রোগ্রামার হয়েছে। সো বলতেছে যে ভাই দেখো কিছুদিন পরে এআই উড বি আ বেটার প্রোগ্রামার দেন হিউম্যান ফর এভার। তখন একটা এক্সাম্পল দেয়, দেখো আজ থেকে কত 60-70-80 বছর আগে কম্পিউটার মানুষের থেকে বেটার ম্যাথ করতে পারে, বেটার মাল্টিপ্লিকেশন করতে পারে, বিকজ কখনো can't beat the calculator, right? And it started being better than humans forever, right?
এর আর জীবনে কিন্তু কখনো মানুষ বেটার মাল্টিপ্লিকেশন করতে পারবে না। তারপরে চেসের কথা বলে যে মেবি 10-15 বছর আগে কম্পিউটার স্টার্টেড প্লেইং বেটার দেন হিউম্যানস ইন চেস ফর এভার, আর কখনো হিউম্যানস বিট করতে পারবে না। সিমিলার প্রোগ্রামিং, যে কিছুদিন পরে উইদিন আ ইয়ার অর টু, আই ডোন্ট নো, ইল বি বেটার দেন হিউম্যানস ফর এভার। এখন চিন্তা করো এই নলেজটা বা এই আপডেটসগুলোর ব্যাপারে তোমাকে এক্সপোজড হইতে হলে তো ইংলিশটা জানা লাগবে, তুমি এক্সপোজডই না। such a sad state to be in. তোমার ইন্ডাস্ট্রি ফরফ্রন্টে, রাইট? প্রোগ্রামার্স অ্যাট দ্য ফরফ্রন্ট, এগুলো সব তো প্রোগ্রামার করতেছে। তুমি যদি ফরফ্রন্টে না থাকো তুমি কেমন জানবা? দ্বিতীয়ত আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট অফ অল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা জানাটা ইজ ম্যান্ডেটরি। দ্বিতীয়ত আমার মনে হয় বেসিক সফটওয়্যার স্কিলস। কেন বাংলাদেশে ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা পার্ট টাইম জবে অনেক স্ট্রাগল করে? বিকজ তারা বেসিক স্প্রেডশিটে কাজটা পারে না। অ্যাজ 10 মিনিট স্কুলে আমাদের প্রায় 300+ মানুষের মধ্যে আমরা অনেক পার্ট টাইমের আগে হায়ার করতাম। এখন যত দিন যাচ্ছে কোম্পানির ম্যাচুরিটি যত বাড়তেছে পার্ট টাইমের হায়ার একটু কমতেছে। তার কারণ হলো আগে আমরা যেহেতু কোম্পানি একটু ছোটো ছিল আমরা ট্রেনিংয়ে অনেক টাইম দিতাম। এখন যেটা হয় যে অনেক যেহেতু দৌড়ানোদৌড়ি চলতেছে ট্রেনিংয়ে কম টাইম দিতে পারি। উই নিড যত দ্রুত রেডি রিসোর্স লাগবে। সো ভালো ছেলে একটা টেকনিক্যাল স্কিল আছে, লেটস সে এডিটিং ভালো পারে, বাট ওকে হায়ার করতে আমাদের কষ্ট হয়। ইটস নট বিকজ অফ এডিটিং বাট বিকজ ও এডিটিং কাজ পাওয়ার পরে যে ওয়ার্কফ্লো ম্যানেজ করতে হয় বেসিক স্প্রেডশিটে, এইটা পারতেছে না। তো আমার কাছে মনে হয় ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বেসিক টুলসগুলো মানুষ অনেক স্ট্রাগল করে। সো পিপল শুড নো দ্য বেসিক্স। এটা কেউ পড়াই দিবে না, শিখাই দিবে না। ইউ নিড টু নো অ্যাবাউট ইট অ্যান্ড দেন জয়েন। অ্যান্ড থার্ড, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্টুডেন্টদের একটা বড় শতাংশ জানেই না কীভাবে নেটওয়ার্ক করতে হবে বা জব সার্চ করতে হবে। মানুষের সাথে কীভাবে নেটওয়ার্ক তো হয় অনেক হায়ার লেভেল অফ জিনিস। আপনি জব সার্চ বেসিক, ফর এক্সাম্পল আমি যদি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হই, লেটস সে 4th ইয়ারে আসি, সো আমার একটা স্প্রেডশিট থাকবে যেখানে আমি মনে করো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি চিন্তা করবো যে আচ্ছা আমি কোথায় যাইতে চাই, যে জায়গায় যাইতে চাই ওখানে তো আমার অনেক অ্যালামনাই আছে, রাইট? অ্যালামনাইদেরকে খুঁজে বের করতে হবে, দেন অ্যালামনাইদেরকে নক করতে হবে, ফেসবুকে অ্যাড করতে হবে, লিঙ্কডিনে অ্যাড করতে হবে, একটা মেসেজ পাঠাইতে হবে, মেসেজ পাঠালে টাইম দিতে হবে, টাইম চাইতে হবে, টাইম দিলে ক্যালেন্ডারে ইনভাইট পাঠাতে হবে, একটা টাইম নিতে হবে। এই যে সিম্পল কাজ, টু নো মোর অ্যাবাউট দ্যাট, এই সিম্পল কাজটা কয়জন করে? এখানে আমি জাস্ট এই জিনিসটার ভিতরে আর একটু ছোটো করে মডিফাই করে দিই এইভাবে, যে কোনো একটা পার্সন বা আমি ক্যারিয়ারে কী হব সেটার সাথে কিন্তু আমার একাডেমিকের কানেকশন অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। কারণ থাকলে ভালো, না থাকলে কিছু করার নেই, রাইট? সো সেই জায়গাটাতে আমি হয়তো বা পাবলিক ইউনিভার্সিটিতে এমন একটা সাবজেক্টে পড়া শুরু করছি যেটার সাথে হয়তো বা আমি যেই ধরনের কাজ করতে পছন্দ সেটার সাথে কানেকশন অত বেশি একটা না, এবং এটা নিয়ে আপসেট হওয়ার বা হতাশ হওয়ার কোনো কিছু নেই। রেদার সে যে কাজটা করতে পারে তার ডিপার্টমেন্টে বা আরও লার্জার স্কেলে তার পুরো ইউনিভার্সিটির বড় ভাইদের সে লিঙ্কডিনে খুঁজে বের করবে। ডিফারেন্ট ডিপার্টমেন্টের হতে পারে এবং ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে এই টাইপের। এবং মিনিমাম মাসে একটা চেষ্টা থাকবে যে মিনিমাম আমি 10 জন বড় ভাইয়ের সাথে লিঙ্কডিনে কানেক্টেড হইতে চাই। অ্যান্ড দেন আমি ফার্স্ট ইয়ার থেকে, নট 4th ইয়ার, ফার্স্ট ইয়ার থেকে আমি তাদের সম্পর্কে জানা শুরু করবো যে তারা কী ধরনের কাজ করে। ইনফ্যাক্ট আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কনটেক্সটে যদি বলি যে একটা সফটওয়্যার কোম্পানিতে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার এই ডেফিনেশন আলাদা। কারণ কেউ শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, কেউ হয়তো বা ফুল স্ট্যাক সে যে কোনো টেকনোলজিতে কাজ করতে পারে বা এই টাইপের একটা জিনিস হতে পারে। বা সো আমি আমার বড় ভাইদের মাধ্যমে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার চেষ্টা করবো। দেন জেনে আমার যেই পার্টিকুলার 3-4টা জিনিস ভালো লাগবে সেটা আমি 6 মাস করে ট্রাই করতে থাকবো। কিন্তু এভরি 6 মান্থসের ভিতরে 2টা জিনিস ট্রাই করা যাবে না। প্রত্যেক 6 মাসের ভিতরে একটা জিনিস ট্রাই করবো, যদি ওটা প্রপারলি কাজ না করে, এবং অবশ্যই আমাকে ডেডিকেটেড থাকতে হবে যে মিনিমাম আমি এই জিনিসটাতে ডেইলি 2 থেকে 3 ঘন্টা টাইম দিব। দিয়ে চেষ্টা করে যদি না হয় তখন আই উইল লুক ফর অ্যানাদার অপশন। এবং এই 6 মাসের ভিতরে মোটিভেটেড থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যা শিখতেছি ওই রিলেটেড বড় ভাইয়ের সাথে খুব ক্লোজ কানেক্টেড থাকা, তাকে প্রত্যেক সপ্তাহে আপডেট জানানো, ভাইয়া আমি এটা করতেছি, ভাইয়া এই অবস্থা, এই যে একটা ছোটো কাজ করছি, আপনি একটু ফিডব্যাক দেন। সো তখন কী হইতেছে, আমি যখন আমার বড় ভাইয়ের সাথে কমিট করে ফেলছি তখন কিন্তু মেন্টালি একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে যে ভাই আমাকে তো এটা করতে হবে, নাহলে ভাইয়ের সাথে যদি আবার ফিউচারে কথা হয় ভাইয়া বলবে এই তোমাকে তো এটা বলছিলাম তুমি তো করো নাই। সো এইভাবে আমি যদি 6 মাস করে 4টা জিনিসও ট্রাই করে দেখি, দ্যার উইল বি অনলি ওয়ান থিং বা একটা পার্টিকুলার জিনিস থাকবে যেটা আমার মনে হয় খুব ভালো লাগে। অ্যান্ড দেন ওই জিনিসটা ওভার অ্যান্ড ওভার করতে করতে 4 বছরের ভিতরে কিন্তু সে তার জায়গাটা করে ফেলতে পারে। হ্যাঁ প্লিজ। অ্যাবসলিউটলি। সো আমার কাছে মনে হয় যে কমিউনিকেশন স্কিলটা যদি ভালো হয়, ল্যাঙ্গুয়েজ স্কিল আর কমিউনিকেশন স্কিলের মধ্যে পার্থক্য হলো ল্যাঙ্গুয়েজ স্কিল হলো তুমি ইংলিশ পারো, কমিউনিকেশন স্কিল হলো তুমি ইংলিশটার সঠিক ব্যবহার জানো। তুমি ইংলিশ বলতে পারলা বাট কার সাথে কীভাবে কখন কী জিনিস বলতে হয় এটা পারলা না, তার মানে তোমার কমিউনিকেশন স্কিল খারাপ। সো এটা যদি ভালো হয়, ইফ ইউ স্টার্ট মেকিং কানেকশনস অন লিঙ্কডইন অর ফেসবুক
অর ইন ফেসবুক কমিউনিটিস গ্রুপস যেগুলো আছে ওখানে, আমার মনে হয় তুমি আর্লিয়ার ফ্রম ইয়ার ক্যারিয়ার বলতে আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি লাইফ থেকে মানুষের ক্যারিয়ার শুরু হয়ে যায়। এই পার্সপেক্টিভটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ভাবি যে আমরা ইউনিভার্সিটিতে আছি, আমরা তখন স্টুডেন্ট। চিন্তা করে দেখো, তোমার লাইফে সবথেকে খারাপ টাইম আসবে যখন তুমি ইউনিভার্সিটির লাস্ট ডে পার করবা, তখন তুমি শিক্ষিত বেকার, আইডেন্টিটি চলে যাবে। বাট তুমি যদি একটা ইউনিভার্সিটির ফার্স্ট ডে থেকে চিন্তা করো তোমার ক্যারিয়ার স্টার্ট হয়ে গেছে, তুমি কিন্তু ডিফারেন্টলি চিন্তা করবা। তোমার কাজ শুরু হয়ে যাবে, তোমার কর্মক্ষেত্র শুরু হয়ে যাবে, তোমার এক্সপিরিয়েন্স শুরু হয়ে যাবে। আমি অনেক এরকম ইউনিভার্সিটির ছেলেপেলেকে চিনি যাদের এক্সপিরিয়েন্স হলো 7 বছর, বাট ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে 3 বছর। তাহলে কেন 7 বছর এক্সপিরিয়েন্স? বিকজ ওই অ্যাডিশনাল 4 বছর ওই ইউনিভার্সিটিতে থাকা অবস্থা থেকেই ম্যানেজ করছে। আর লট অফ ইট, রাইটার্স, এডিটার্স, জার্নালিস্ট। আমি প্রচুর ছেলে পেলে আছে যারা প্রথম আলো, ডেইলি স্টার, মানবজমিন, সমকালে কাজ করতেছে একদম ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে। ও তো এক্সপিরিয়েন্স ওটা অ্যাড করবে, রাইট? সে ইম্যাজিন তুমিও পাশ করে বেরোছো, ও পাশ করে বেরোছে 3 বছরের মাথায়, তোমার এক্সপিরিয়েন্স 3 বছর, ওর এক্সপিরিয়েন্স 7 বছর, পরের বছর তোমার এক্সপিরিয়েন্স 4 বছর, ওর এক্সপিরিয়েন্স 8 বছর। ক্যান ইউ ইম্যাজিন? সো ক্যারিয়ারের প্রথম 5-7 বছরে ওর সাথে তোমার ডিফারেন্সটা এত বেশি যে ও যেই লিপফ্রগগুলো দিতে পারবে তুমি এটা পারবাই না। ওর ক্যারিয়ারের ইমপ্রুভমেন্ট হবে 40,000, 70,000, 90,000, 1,10,000। তোমারটা শুরু হবে 20-25, দেন 5-10 করে 35, 45, 55 এরকম। সে বাচ্চাকালে পড়ছিল না সমান্তর ধারা, গুণোত্তর ধারা। সমান্তর ধারা মানে সম অন্তর ধারা। তোমার স্যালারি 5-10 করে বাড়তে থাকবে, 25, 30, 35, 45। ওটা গুণোত্তর ধারায় বাড়বে বিকজ অফ দ্য অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স যেটা গ্যাদার করছে ওর ইউনিভার্সিটি 4 বছরে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি বলবো যে ফান্ডামেন্টাল একটা মাইন্ডশিফট থাকা দরকার মানুষের। তোমার ক্যারিয়ার ইউনিভার্সিটি পাস করার পরের দিন থেকে শুরু হয় না, তোমার ক্যারিয়ার ইউনিভার্সিটিতে ঢোকার দিন থেকে শুরু হয়। অ্যান্ড এই মাইন্ডসেট শিফটটা তুমি যদি করতে পারো, আয়মান সাদিকের পডকাস্ট শোনা লাগবে না, সো মেনি আদার প্লেসেস, সো মেনি পডকাস্ট, সো মেনি কন্টেন্টস, বাট এই মাইন্ডসেট শিফট হইলে তুমি তোমার ফার্স্ট ডে থেকে তোমার ক্যারিয়ারটাকে ইউটিলাইজ করতে পারবে। যেমন এখানে একটা কমন ওই যে কনসার্ন স্টুডেন্টরা শেয়ার করে যে আমি এক্সপিরিয়েন্স কই পাবো, কারণ আমি যখন ডিগ্রি শেষ করি তখন তো আমার এক্সপিরিয়েন্স লাগে বা এক্সপিরিয়েন্স চাই বা এটা চিকেন অ্যান্ড এগ। চিকেন অ্যান্ড এগ তো বুঝো যে ডিম আগে না মুরগি আগে। সো এখন তুমি বললা যে ভাই আমি চাকরি পাই না কেন? বিকজ আমার এক্সপিরিয়েন্স নাই। এক্সপিরিয়েন্স নাই কেন? বিকজ আমি তো চাকরিটা পাই না। চাকরিটা পাই নাই কেন? এক্সপিরিয়েন্স নাই। তুমি ঘুরতেছো। সো দেয়ার আর আ লট অফ প্লেসেস যেখানে তোমার চাকরির জন্য বা কাজ করার জন্য এক্সপিরিয়েন্স লাগে না। ভলান্টারি কাজ করতে এক্সপিরিয়েন্স চায় না মানুষ, পার্ট টাইমে তো এক্সপিরিয়েন্স চায় না, কন্ট্রাকচুয়াল কাজ আছে এক্সপিরিয়েন্স চায় না, আজকাল তো ফ্রিল্যান্স গিগস যা আছে এক্সপিরিয়েন্স লাগে না। সো তুমি লিস্ট করো যে তোমার যতগুলো কাজ আছে, লেটসে তুমি 10-12টা কাজ করতে পারো, তার মধ্যে মেবি ঠিক আছে 50% তোমার এক্সপিরিয়েন্স লাগে, হাফ 5টাতে লাগে, 5টাতে তো লাগে না, ওই 5টা দিয়ে শুরু করো। আমি নিজে ধরেন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় কাজ করছি এবং আমি প্রায় 3.5 বছরের মতো সময় আছে যখন আমি ব্রেন স্টেশনেও কাজ করছি ফুল টাইমে, আবার প্রোগ্রামিং হিরো চলছে। সো ওই 3.5 বছরে অ্যাটলিস্ট আমার ধারণা যে আমি 3.5 মোটামুটি 7 বছরের এক্সপিরিয়েন্স পাই গেছি। সো এখন এটার জন্য আমাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে। আমার কোনো শুক্র শনিবার ছিল না, আমি ব্রেন স্টেশনে সন্ধ্যার পরে বাসায় যেয়ে ওইদিকে রাত 12টা-1টা পর্যন্ত। এখন এইটা একজন মানুষের ব্যক্তিগত চয়েস যে আমি কি ইউনিভার্সিটিতে পুরোটা টাইম মৌজ-মস্তি করবো নাকি অল্প মৌজ-মস্তি করবো, প্যারালালি আমার ফিউচারের জন্য কিছু ফিলোসফিক্যাল কথা বলবো। এখানে অনেক কিছু যদি বলে ভাই লাইফের পারপাস কি, লাইফের পারপাস তো হ্যাপিনেস, একটু তো চিল করলাম, হ্যাঁ সেক্ষেত্রে আমার কোনো দ্বিমত নেই। না না, অবশ্যই মানুষের লাইফে ডিফারেন্ট পারপাস থাকতে পারে, ডিফারেন্ট গোলস থাকতে পারে, সেটা তো আছেই। বাট এগেন এখানে অনেক সময় মানুষ ভুল বুঝে যে ভাই তাহলে সারাদিন কি খাটতে থাকবো, ওই যে বলে গরুর মতো খাটতে থাকবো, কলুর বলদ হয়ে যাবো, না, নট লাইক দ্যাট। থাকে এক একটা মানুষের একটা পারপাস থাকে, যে পারপাসটা আছে সেটা নিয়ে যদি অনেক হেভিলি কাজ করে দ্যাট ইজ অল রাইট, হি অর শি ইজ গেটিং হ্যাপিনেস। যেমন আমরা টপ ফুটবলারদের লাইফ যদি দেখি, ক্রিকেটারদের লাইফ দেখি, ওতে কিন্তু কোনো লাইফ নেই। না লাইফ নেই, মানুষ ভাবে কি ও মনে খুব চিল করতে, ও চিল করতেছে না, ওর কোনো চিল নাই, ওর চিল নাই, না ওর কোনো চিল নাই। এভরি আওয়ার অফ দ্য ট্রেনিং হি হেটস। হ্যাঁ, এবং ও তো পুরো জিনিসটাই ফিক্স করা যে কখন প্রত্যেক মিনিটের হিসাব করে চলতে হয়। বলছিল না যে আই হেটেড এভরি আওয়ার অফ মাই ট্রেনিং বাট আই লাভড এভরি আওয়ার অফ মি বিং দ্য চ্যাম্পিয়ন। তো তোমাকে ওই চ্যাম্পিয়নশিপের ওই আনন্দটা ফিল করতে গেলে ওই কম্প্রোমাইজটা করতে হবে। অ্যান্ড যে যত এলিট লেভেলে পারফর্ম করতেছে তার ওই কম্প্রোমাইজটা তত বেশি। এখন ইটস আপ টু ইউ, তুমি কি এলিট লেভেলে পারফর্ম করে জিততে চাও নাকি তুমি চিল করতে চাও? তুমি যদি চিল করে চাও, অ্যাভারেজ থাকতে চাও, কোনো ক্ষতি নেই। আমার কাছে মনে হয় দেয়ার আর লট অফ হ্যাপি পিপল যারা চিল করতেছে, অ্যান্ড সামটাইমস আই বিকাম এনভিয়াস যে আরে লাইফটা অনেক আনন্দ। বিকজ আমার কাছে মনে হয় দিন শেষে ইফ ইউ ক্যান বিকাম
পিসফুল অ্যান্ড হ্যাপি, দ্যাটস দ্য আলটিমেট গোল। সো ইটস অল রাইট, তুমি যে রাউটে পাইতে চাই, বা তোমার রাউট যদি এলিট লেভেলে অনেক কিছু করে দেখাতে চাও তাহলে তো একটু কষ্ট করা লাগবে। আমার ফিলোসফি হইতেছে যে কেউ ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সে যদি জানে যে তার আব্বার অনেক টাকা পয়সা আছে, তাদের বংশীয় অনেক সয় সম্পত্তি আছে, অথবা ঢাকা শহরে একটা বিল্ডিং আছে যেটা দিয়ে সে তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে ওই দায়িত্ব গ্রহণ করে সে তার জীবন চালাইতে পারে, তাহলে তার আসলে ইউনিভার্সিটি লাইফে পুরোটাই চিল করা উচিত এবং তার আসলে কিছুই করা উচিত না, এবং সে যা মন চায় সে করতে থাকুক। এখন যা মন চায় করতে থাকুক এই জিনিসটা অবশ্য ভালো জিনিস না, কারণ ইন রিয়ালিটি যেটা হবে, যা মন চায় এটা করতে করতে সে দেখা যাবে যে তার আব্বার সয় সম্পত্তি আস্তে ধীরে বেচা শুরু করবে, ওগুলা ওয়েস্ট করা শুরু করবে, থিংস উইল বি ভেরি ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড ভেরি ভেরি কমপ্লেক্স। সো ওটা তো একটা ডিফারেন্ট জিনিস। বাট কেউ যদি এরকম হয় যে আমি পরিশ্রম করতে ইন্টারেস্টেড না কিন্তু আমি আবার রেজাল্টও চাই, এবং মজার বিষয় হতেছে ভাই আপনি যদি পরিশ্রম না করেন আপনি হ্যাপি হতে পারবেন না। মানে যেই হ্যাপিনেসটা চাই ওইটার জন্য এক্সট্রিম পরিশ্রমটা করি, এই কারণেই হ্যাপিনেসটা আসে, আদারওয়াইজ কিন্তু হ্যাপিনেস নাই। আপনি সহজ একটা কাজ, আমি প্রত্যেক দিন একটা এক্সাম্পল, খুব ক্লাসিক এক্সাম্পল আছে যে আমি ধরেন এখন এক গ্লাস পানি ঢেলে খাচ্ছি, এটা ব্যাপারে আমার মনে হচ্ছে যে পানি এটা তো নর্মাল জিনিস, কিন্তু আমি যদি কোনো একটা পাহাড়ে উঠতে যাই বা হাইকিং করতে যাই, আমার কাছে কোনো পানি নেই, পাহাড়ে ওঠার পরে আমি পানি পাবো, ওই দিন কিন্তু পানির টেস্ট 100 টাইমস বেটার হয়ে যাবে, সেম পানি কিন্তু, জাস্ট বিকজ অফ এটার পিছনে আমাকে অনেক এফোর্ট দিতে হয়েছে। বাট এফোর্ট দেওয়ার জিনিসটা মানুষ কিন্তু অ্যাবসলিউটলি খুবই মানে কি বলবো জটিল সিচুয়েশনের ভিতরে আছে ভাই, কিন্তু টনক নড়ে না কেন মানুষের? আপনার কি মনে হয় ভাই? মানে এত প্রবলেমের ভিতরে থেকেও থাকে না যে ঠিক আছে ভাই অনেক হয়েছে, কমফর্ট জোন অনেক কঠিন জিনিস। কিরকম? শীতের বেলা তুমি ঘুমাচ্ছ, তোমার কাছে একটা বড় একটা কম্বল আছে, কম্বল থেকে বের হওয়া দরকার, তুমি জানো বের হইলে ভালো, তুমি সকালবেলা নামাজ পড়তে হবে, তুমি সকালবেলা নামাজ পড়ার পর তুমি দৌড়াইতে পারো, তুমি সকালবেলা একটু আর্লি অফিসে যাইতে পারো, একটা আর্লি কাজ শুরু করতে পারো, যদি বাসায় থাকতে হয় বাসায় পড়ালেখাটা শুরু করতে পারো, তুমি জানো। বাট কম্বল থেকে বের হওয়াটা তো কঠিন, রাইট? অ্যান্ড মানুষ শর্ট টার্ম ডোপামিন খুঁজে না, সো শর্ট টার্ম আনন্দের জন্য মানুষ লং টার্ম সাকসেসকে স্যাক্রিফাইস করে, এবং এটা প্রতিনিয়ত করে, প্রতিদিন করে, প্রতিটা মানুষ করে। অ্যান্ড মানুষের জন্য শর্ট টার্ম ওরিয়েন্টেশন কিন্তু সব থেকে বড় প্রবলেম। শর্ট টার্মে এখন ভালো লাগাটা কাজ করতেছে, লং টার্ম তো দেখে না। আই থিঙ্ক দ্যাটস দ্য প্রবলেম। একটা ইউনিভার্সিটির বাচ্চা কেন শুরুতে প্যারা খায়? বিকজ শুরুতে তো ও লং টার্মটা চিন্তাই করে না, ওকে ওই ভিশনটা দেখানো হয় না। হ্যাঁ, ও 4 বছর পর বের হবে, কি হবে না কি হবে পরের কাহিনী, ঠিক না? সো ওইটাই, মানে মাত্র বাসা থেকে বের হইছি, এখন পুরো পৃথিবীটাকে আমার আগে দেখতে হবে, বুঝতে হবে, তারপরে যে মানে ওইটাও আরেকটা পৃথিবী, পৃথিবী একটাই বাট ও পৃথিবীর একটা সাইড নিয়ে মানুষ কনসার্ন না। হ্যাঁ 4 বছর, এবং আমার কাছে মনে হয় যে পুরো সোসাইটি অ্যান্ড এভরিথিং এমনভাবে ডিজাইনড হয়েছে। এবং এই জায়গাটাতে আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করছি ভাই, আমি আজকে আমার এক্সাম্পল অনেক বেশি চলে আসতেছে। ধরেন আমি, এটা শুধু আমার এক্সাম্পল না, মানে এই টাইপের অনেক মানুষজন আছে। আমি যে জিনিসটা খেয়াল করে দেখছি, যারা ইউনিভার্সিটি বা কলেজ লাইফ থেকে তার সিনিয়র বড় ভাই বা বড় আপু কারোর সাথে কানেক্টেড হয়ে যায় সামহাও, তখন কিন্তু তার ভিতরে ওই ভিশনটাকে সামহাও ইনজেক্টেড হয়ে যায়। যেমন আমি কলেজে থাকা অবস্থাতে রাইসুল ভাই আমার লাইফের গুরু, এবং ওনার কারণে আমার লাইফ মানে ইমেন্সলি উপর আল্লাহর রহমতে চেঞ্জ হয়েছে। সো ওনাকে আমি বারবার দেখতে থাকছি, এবং ওনার গল্প, ওনার ভিডিওস অ্যান্ড এভরিথিং যখন দেখছি তখন আমার ভিতরে একটা আলাদা রকমই কাজ করছে যে আমার ওই টাইপের কিছু একটা করতে হবে, বা ভাইয়া যেভাবে কথা বলে, ভাইয়া যেভাবে পড়ে, মানে এভরিথিং। সো তার মানে আমার সামনে যদি আমি কোনো একটা মেন্টর বা কোনো একটা পার্সনকে অ্যাটলিস্ট আইডল হিসেবে, বা আইডল না হইলেও বাট অ্যাটলিস্ট রিজনেবল লেভেলে আমি যদি চিন্তা করতে পারি, তখন কিন্তু আমার পুরো লাইফের গল্পটা চেঞ্জ হয়ে যায়। অ্যাবসলিউটলি। এটা নিয়ে আপনি কি কোনো কিছু অ্যাড করতে চান কিনা ভাইয়া? বাংলাদেশে আরেকটা কনসেপ্ট একটু কম কাজে লাগে, সেটা হলো মেন্টর ম্যানেজ করা। আমরা জানি না মেন্টর, আমরা জানি টিচার কারা, আমরা জানি প্রাইভেট টিউটর কারা, কোচিংয়ের টিউটর কারা, ইউনিভার্সিটি টিউটর কারা, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ মেন্টরস ইন ইয়োর লাইফ। তুমি লাইফে একটা কোনো কাজ করতে চাও, ওই কাজটাই জ্ঞান কিছু কিছু মানুষ তো অলরেডি করে ফেলেছে। যারা যারা করে ফেলেছে তারা তো জানে যে পুরো জার্নিটা কীভাবে পার করতে হয়, পুরো জার্নিটা যেভাবে পার করতে হয়, এখানে কোথায় কোথায় খাদ আছে, কোথায় গর্ত আছে, কোথায় উষ্টা খাবা, কোথায় প্যারা খাবা, কোথায় মানে ডিপ্রেশনে পড়ে যাবা, সে যদি তোমাকে গাইড করে তাহলে কিন্তু তুমি অনেক বেটার করতে পারবা। পৃথিবীর যত ভালো এলিট অ্যাথলেট আছে এগেন তাদের কিন্তু কোচ থাকে, রাইট? হ্যাঁ, মেসি যখন পেপ গার্দিওলার আন্ডারে ছিল, হ্যাঁ, তখন তো বলে নাই যে এই পেপ তুমি তো আমার মতো জীবনে খেলতে পারো, তুমি আমার কেন কোচ করতেছো? অথবা লিওনেল মেসি যখন লিওনেল স্ক্যালোনির আন্ডারে আছে, আর একসাথে খেলছে, তুই তো বেটা পারোসই না বেটা, তুই আমাকে শিখাস। বাট নো, ইউ অলওয়েজ নিড আ কোচ হু উড গাইড ইউ, হু উড শো ইউ দ্য প্যাথ। সো এগুলো হলো ফর্মালাইজড কোচ। স্পোর্টসে ফর্মালাইজড কোচ থাকে, বিজনেসে ফর্মালাইজড অনেক কোচ থাকে, বাট স্টুডেন্ট অবস্থায় মানুষ চিন্তা
আমার আর কিসের কোচ, আমার আর কিসের, আমি তো একা 100 যদি নাও হয়, ও জানে না যে কনসেপ্টটা কি। সো ইউ শুড হ্যাভ মেন্টার্স। যেহেতু এটা ফর্মালাইজ মেন্টারশিপের প্রসেস নাই, ইউ হ্যাভ টু গো ফর ইনফর্মালাইজ মেন্টারশিপ প্রসেস। তোমার এক ব্যাচ সিনিয়র ভাইয়া বা আপু একটা মেন্টর হইতে পারে, থাকে না? তুমি বিজনেস কম্পিটিশন করো বা তুমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করো, তোমার এক ব্যাচ সিনিয়র ভাইয়া বা আপু খুব ভালো করতেছে ওইখানে, সো সে তোমার কোচ হতে পারে। তুমি ডিবেট করো, তুমি মডেল ইউনাইটেড নেশন করো, তোমার এক ব্যাচ সিনিয়র ভাইয়া আপু তোমার কোচ হতে পারে। এক ব্যাচ সিনিয়র বাদ দাও, তোমার ক্লাসমেটও হইতে পারে। তুমি নতুন ডিবেট বা এমইউএন করতেছো, তোমার একটা ক্লাসমেট খুব ভালো করতেছে, সে তোমার কোচ হতে পারে না? হ্যাঁ পারে। আমার লাইফে আমি দেখছি, আমার ইউনিভার্সিটি লাইফে আসে অনেকজন ফার্স্ট টাইম ডিবেট করতেছে, আবার অনেকে আছে ক্লাস 5 থেকে ডিবেট করে, যে 5 থেকে ডিবেট করে 7 বছর এক্সপিরিয়েন্স আছে, সে তার কোচ হতে পারে না? অফকোর্স পারে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন দৌড় শিখতেছি, আমি তো আমার যে ট্রেনার আছে সে তো আমার থেকে অনেক ছোটো, বাট সে ভালো রানার, হ্যাঁ, তো আমি তো বুড়ো বয়সে শিখতেছি। সো অফকোর্স আই উইল হ্যাভ সামওয়ান হু ইজ বেটার ইন দ্যাট ক্রাফট অ্যান্ড হু টিচ মি। আমাকে অনেকজন বলছে দূর, আবার এটার জন্য ট্রেনার লাগে, ইউটিউব আছে, হ্যাঁ ইউটিউব আছে, সব কিছু আছে, হ্যাঁ অফকোর্স ইউটিউব আছে, সব কিছু আছে, বাট তুমি যখন একটা ট্রেনার রাখবা, সে তোমার জন্য কাস্টমাইজ করে প্ল্যান বলবে। ইউটিউবে যখন আমরা জিনিসপত্র দেখি, তখন কিন্তু ইউটিউবে একটা ম্যাস অডিয়েন্সের জন্য আমরা কন্টেন্ট বানাই। আমার যেমন একটা কন্টেন্ট আছে দৌড় নিয়ে, আমি যখন বানাইছি, আমি কিন্তু কোনো স্পেসিফিক রানারকে নিয়ে চিন্তা করি নি যে একদম শুরু করতেছে অথবা যে প্রো লেভেলে। আমি চিন্তা করছি আচ্ছা এমন অ্যাডভাইস দিতে হবে যেটা সবার জন্য প্রযোজ্য হবে, জেনারেলাইজ অ্যাডভাইসটা দিয়ে শুরু করতে হয়। শুরু করার পরে কিন্তু তোমার স্পেশালাইজড রিকোয়ারমেন্ট আসে, এবং এই স্পেশালাইজড রিকোয়ারমেন্টও তখন আইমান সাদিক তার কন্টেন্ট দিয়ে পূরণ করতে পারবে না, রাইট? তখন তোমার ওই ট্রেনার লাগবে যে তোমার এক্স্যাক্ট ইন্ডিভিজুয়াল গ্যাপগুলো আইডেন্টিফাই করবে, বলবে আইডেন্টিফাই করার পর কীভাবে ফিল আপ করতে হয়, অ্যান্ড দেন ফিল আপ করতে হেল্প করবে, ফিল আপ না করলে তোমাকে বকা দিবে, তোমাকে অ্যাকাউন্টেবল করবে। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের লাইফে, ইউনিভার্সিটি লাইফে মেন্টর খুবই দরকার। সেকেন্ড যেটা বললাম, তোমার ফ্রেন্ড হতে পারে যে তোমার থেকে কোনো একটা ক্রাফটে বেটার, সে তোমার 1 বছর 2 বছর সিনিয়র হতে পারে, যে অলরেডি তোমার ইউনিভার্সিটিতে আছে এবং দেখছো তুমি যে কাজটা করতে চাও করতেছে, অথবা তোমার অ্যালামনাই হতে পারে যে পাশ করে বের হয়ে গেছে, তুমি যে জায়গায় যেতে চাও সেই জায়গায় আসে অ্যান্ড তোমাকে গাইড করবে। এটা মনে রাখতে হবে, ইট হ্যাজ টু বি এ 2-way স্ট্রিম। তুমি তো তার মধ্যে এমন মানুষ পাবা না যে সারাক্ষণ তোমাকে হেল্প বলবে এই করস না কেন। তোমাকে মেন্টর করে তোমাকে সাকসেস অ্যাচিভ করতে হবে, সো দ্যাট তার ভালো লাগে যে হ্যাঁ আমি একজনকে মেন্টর করলাম, ও সাকসেসফুল হইলো। তোমাকে মেন্টর করেই গেল, তুমি ফেল করেই গেলা, একটা পর্যায়ে ও বিরক্ত হয়ে যাবে যে এর উপর এফেক্ট দিয়ে কোনো লাভ নাই, কারণ তুমি তো তাকে টাকা দিচ্ছ না, তুমি তাকে কি দিচ্ছ? তোমার সাকসেসের ভাগিদার বানাচ্ছ এবং সম্মানের মাধ্যমে এটাকে ফেরত দিচ্ছ। বাস সম্মানের থেকে বেশি হলো সাকসেসের ভাগিদার। আমি কাউকে জিনিস শিখাইলাম, সে সাকসেসফুল হলো, আমি কিন্তু ভালো লাগবে, বিকজ আই হ্যাভ গিভেন আ পিস অফ মি টু ইউ অ্যান্ড ইউ হ্যাভ বিকামিং সাকসেসফুল। তোমার সাকসেসটা তখন আমি ফিল করতে পারবো। বাট তুমি অনেক সম্মান দিলা, অনেক আদর করলা, অনেক সালাম দিলা, দিন শেষে খালি ফেলই করলা, একটা পর্যায়ে কিন্তু আমি বিরক্ত হয়ে যাবো, রাইট? কারণ জিতলে আরও অনেক কিছু মাফ হয়ে যায়, হারলে বাকি সব কিছুই প্যারাদায়ক মনে হয়। তুমি যখন সেঞ্চুরি করছো, অনেক ভালো করছো, তুমি হারছো, তোমার সবার মেজাজ খারাপ থাকবে। তুমি অনেক খারাপ করছো, অনেক গ্যাঞ্জাম করছো, আমার অনেক লাকি ছিল, তুমি জিতছো, সবার মুড ভালো থাকে। সো ইউ হ্যাভ টু উইন। আমাদের উইনিং মেন্টালিটিটা একটু কম। আপনার খুব উইনিং মাইন্ডসেট কাজ করে। আমার উইনিং মাইন্ডসেট কাজ করে কিনা জানি না, আমি অনেক কম্পিটিটিভ, আমার জিততে ইচ্ছা করে, সব জায়গায় জিতি না, হারিও অনেক, বাট আই হেট লুজিং। আমি একটা র্যান্ডম, তুমি এখানে পেপার সিজার রক খেলতে দাও আমাকে, এখানে নর্মাল যে কোনো একটা লুডো খেলতে দাও, আই উইল বি সুপার কম্পিটিটিভ। আমি চিন্তা করবো তোমার কেমন হারাইতে পারি। আমার মনে হয় উইনিং মেন্টালিটি ইজ ইম্পর্টেন্ট। আপনার ক্ষেত্রে যেমন আমি আপনার যতগুলো ডিসকাশন বা এগুলো শুনি, উইনিং মাইন্ডসেট আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যে কোনো কিছু একটা করতে হইলে আমার মিনিমাম একটা প্রিপারেশন লাগে, এবং আমি প্রিপারেশন ছাড়া কোথাও যাইতে পছন্দ বা আমি কমফোর্টেবল ফিল করি না। মানে আমাকে প্রিপারেশন মাস্ট আমাকে নিতেই হবে অ্যাট এনি কস্ট। যেমন আপনি আজকে যখন বলছেন যে রাকিব 30 মিনিট পরে আসি, তখন আমি খুব খুশি হয়েছি, কারণ তখন আমার প্রিপারেশন পুরোপুরি শেষ হয়। আমি আরেকটু রিসার্চ করতেছিলাম যে কী করবো, কোন ওয়েতে পুরো জিনিসটা করবো। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, যখন আমি মেন্টরিংয়ের কথা বলি তখন আমাদের ভিতরে একটা সিরিয়াস ইগো কাজ করে। যেমন ধরেন যে আমি ইউনিভার্সিটি তো এই 10টা বড় ভাইকে মেসেজ দিছিলাম, কিন্তু মেসেজে তো রিপ্লাই দেন, এবং মেসেজটা আমি কী দিছিলাম, জাস্ট সালাম দিয়ে বসে আছি। অথবা আমি বাংলিশ বা বাংলাও না ইংলিশও না কোনোটা মাঝে জায়গায় জাস্ট র্যান্ডম কিছু কথা লিখে দিছি। এবং আমার কাছে মনে হয় যে এই 2025-এ এসে কেউ যদি বাংলিশ লিখে, কেউ যদি র্যান্ডম কোনো কিছু লেখে, এর চেয়ে হতাশাজনক আর কিছু নাই। কারণ আপনি হয়তো বা জানেন চ্যাটজিপিটিকে বাংলিশ দিলে কিন্তু ইংলিশ করে দেয়, অথবা বাংলাতে বললে বাংলাও পুরোপুরি করে দিবে। তার মানে এটা জাস্ট আমার ইগনোরেন্স ছাড়া আর কোনো কিছু না। এবং এটা কিন্তু সে জানে যে
আচ্ছা ঠিক আছে কী আছে ইউনিভার্সিটির বড় ভাই, জাস্ট একটা মেসেজ দিয়ে দিলাম। কিন্তু এটা অনেক সময় ভুলে যায় যে ইউনিভার্সিটির বড় ভাইটা এখন ইউনিভার্সিটি পাস করে বের হয়ে একটা প্রফেশনাল জায়গায় চলে গেছে। সো তখন আমি যদি তাকে মেসেজ দিতে যাই অবশ্যই আমাকে তার দিকটাও চিন্তা করতে হবে যে আমি একটা মেসেজের ভিতরে কনসাইজ ওয়েতে জিনিসপত্র ডেলিভার করি, মানে আমি কী কোশ্চেন, কী জানতে চাই, কী শিখতে চাই, এইটাই যদি আমি না বুঝি, মানে আমার প্রবলেমটা যদি আমি না বুঝি, আমি আপনার কাছে গেলে কি কোনো সলিউশন পাবো? সো এবং এই যে ইগোর বিষয়টা, মানে আমাদের তো এমনিতেই জাতিগতভাবে ধরেন একটু বিদ্যা বুদ্ধি হইলেই মনে করেন যে একটু বিদ্যা বুদ্ধি অথবা একটু টাকা পয়সা হইলেই মনে হয় কি যে মানে আই এম টপ অফ এভরিথিং আর কি, এরকম একটা ফিলোসফি। সো মানে কতজন মানুষকে নক দিলে, এবং নক দিলে তো অনেক সময় বড় ভাইদের রিপ্লাই দেয় না। সো তখন আসলে সামনের জার্নিটা কীভাবে পুশ করে নিয়ে যাওয়া যায়? আমার কাছে মনে হয় যে দেখো, এভরিথিং ইজ এ কনভার্জন রেট গেম। কনভার্জন রেট গেম মানে তুমি যদি 10 জনকে মেসেজ পাঠাও, দিন শেষে 2 জন রিপ্লাই করবে, তার মানে কনভার্জন হলো 20%। তুমি যখন এই জিনিসটা একবার বুঝে যাবা, তখন তুমি যত বেশি নক করো তোমার প্যারা লাগবে না। যেমন আমরা যখন ফান্ড রেজ করি, আমরা জানি ইটস 10% কনভার্জন গেম। তাও তুমি যদি লাকি হও, তাহলে তুমি 10টা ইনভেস্টারকে পিচ করবা, 9টা তোমাকে রিজেক্ট করবে, একটা তোমাকে টাকা দিতে পারে। ওকে, নাও আই নো দ্য গেম। প্রথমবার যখন রিজেকশন খাবা, ওকে কষ্ট লাগবে, বাট ইউ অলসো নো যে 10 নাম্বার পর্যন্ত যাওয়া লাগবে প্রথম পার্টটা পাওয়ার জন্য। অ্যান্ড তারপরে তুমি এই ব্যাপারটাকে আর প্যারা হিসেবে নিবা না, ইগোতেও নিবা না, তুমি তোমার সেলফ রেসপেক্টে আঘাত হানতে দিবা, মানে এটাই প্রসেস, এটা প্রসেস। সেলস ইজ আ প্রসেস, এভরিথিং ইজ আ কনভার্জন গেম। তুমি 10 জনকে নক করবা, 2 জন রিপ্লাই দিবে, ওই 2 জনকে আবার টাইম চাবা, 1 জন টাইম দিবে। সো তুমি জানবা যে 10 জন থেকে 2 জন রিপ্লাই দেয়, 1 জন তোমাকে শেষ পর্যন্ত টাইম দেয়। তাহলে তুমি যদি 5 জনের সাথে কথা বলতে চাও, তাহলে তোমার 50 জনকে নক করতেই হবে। ওয়ান্স ইউ অ্যাকসেপ্ট দ্যাট, তাহলে তোমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। মানে ওটা মেন্টালি আসলে আগে থেকে মাথার ভিতরে সেট করতে হবে। আদারওয়াইজ আসলে যদি এক্সপেকটেশন থাকে এরকম যে আমি একজনকে নক দিব এবং একজনই রিপ্লাই দিবে, এটা হবে না। আমি যেমন রিজেকশন শিখছি অনেক জায়গা থেকে, যেমন আমার মনে হয় যে আমার স্পোর্টস আমাকে অনেক রিজেকশন শিখাইছে, বিকজ হারতে হয় তো, রাইট? তুমি যত হারবা তোমার রিজেকশন সম্পর্কে তোমার ধারণাটা, রিজেকশন নেওয়াটা সহজ হবে, ফেইলারটা। দ্বিতীয়ত আমাকে প্রচুর বিজনেস কম্পিটিশন আমি করতাম, প্রচুর বিজনেস কম্পিটিশন হারছি, প্রতিটা হার আমাকে শিখাইছে ওকে ইউ নিড টু টেক দ্য লস। দেন বিজনেসে আসে, বিজনেসে তো ইটস অল অ্যাবাউট লুজিং। এন্টারপ্রেনাররা তাদের লাইফের একটা খুব ক্ষুদ্র অংশ যেটা শোকেস করে, যেটা হলো জিতা, সেটা মেবি লেস দেন 5%। বাকি কিন্তু 95% আমরা প্রতিদিন প্রতিনিয়ত হাঁটতেছি, এই গ্যাঞ্জাম ওই গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জাম, এখনো মাথার ভিতরে ধরেন অ্যাবসলিউটলি। অ্যান্ড দেন আমার জন্য আমাদের ফান্ড রেজিং ওয়াজ আনাদার এক্সপিরিয়েন্স, যে মেবি 50 জনের কাছে পিচ করছি, 1 জন টাকা দিচ্ছে, বাকি 49 জন রিজেক্ট করছে। অ্যান্ড ও ম্যান, দ্যাট ইজ সো ডিফিকাল্ট টু টেক। সো এই রিজেকশনগুলো যখন তুমি জানবা যে ইটস আ পার্সেন্টাইল গেম, দিন শেষে একটা কনভার্সন রেট আছে, তখন তোমার জন্য এই জিনিসটা প্যারা লাগবে না। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ধরেন স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় বলতে থাকে ভাইয়া এত এক্সাম, এই মিড, এই কুইজ, এগুলোর প্যারার মধ্যে নতুন করে আবার নতুন জিনিসপত্র কীভাবে শিখবো, এটা তো আসলে খুবই ডিফিকাল্ট চ্যালেঞ্জিং বিষয়। তো তখন আমি প্রায় সময় একটা জিনিস বলি যে তুমি এখন পরীক্ষা দাও, একটা মাসে তোমার 2টা কুইজ থাকে, অথবা 1.5 মাস বা 2 মাস পরে তোমার একটা মিড হয়, আর ফাইনাল একটা, মানে সব মিলে 5টা থেকে 6টা পরীক্ষা দাও। কিন্তু তুমি যখন প্রফেশনাল লাইফে ঢুকবো, অলমোস্ট এভরি উইকে ইউ উইল ফেস এ চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জটাও তোমার এখনকার পরীক্ষার থেকে অনেক বেশি কঠিন। যেমন আমি একটা সময় পর্যন্ত, এই পডকাস্টের রেকর্ডিং শুরু হয়েছে বছরখানেকের মতো সময়, এবং ক্ষেত্র বিশেষে এরকম হইতো যে আমি যখন প্রোগ্রামিং হইতে ফুল টাইম জয়েন করছি, আমি কোনো একটা মিটিংয়ে যাব, মানে ফার্স্ট মিটিং কোনো একটা পার্সনের সাথে, তো এমনিতেই তো আমি খুবই স্ট্রেস, কারণ তাকে নিয়ে আমি রিসার্চ করছি, কী বলবো, কী বললে উনি আবার কী রেসপন্স করবে। সো থিংস আর ভেরি আনপ্রেডিক্টেবল, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যখন পডকাস্টের ক্ষেত্রে সিমিলার জিনিস। বাট আলটিমেটলি আমি যে কাজটা অ্যাভয়েড করতাম, যে আমাদের ইন্টারনাল কমিউনিকেশনের জন্য আমরা হোয়াটসঅ্যাপ অ্যান্ড ডিসকর্ড ইউজ করি, তো আমি মেসেজ দেখা যেত যে 1-2 ঘন্টা আগে থেকে মেসেজ দেখা বন্ধ করে দিতাম। আর মেসেজ দেখলেই তো মাথার ভিতরে একটা টেনশন ঢুকে যাবে, স্ট্রেস ঢুকে যাবে। এবং আজকে রেকর্ডিং শুরু করার আগেও, এখন এটা ওভার দ্য টাইম আমার একটু প্র্যাকটিসের মধ্যে চলে আসছে। 2 জন টিম মেম্বার মেসেজ দিছে, দ্যার আর সার্টেন চ্যালেঞ্জেস, এবং জিনিসটা খুব কমপ্লিকেটেড। এখন আমি ধরে নিয়েছি, আচ্ছা ঠিক আছে, এইটা অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, এইটাই আমার লাইফ, এবং এইভাবেই আমাকে চলতে হবে। অ্যান্ড মানে দ্যাট ইজ হোয়াট ইট ইজ আর কি, মানে এটা আসলে এই করার কোনো সুযোগ নেই। আস্তে আস্তে মানুষের মাসল গ্রো করে, তোমার যখন মাসল গ্রো করে তুমি বেশি লোড নিতে পারো, সেরকম তোমার কগনিটিভ মাসল গ্রো করে, তোমার মেন্টাল পাওয়ার গ্রো করে, তখন তুমি বেশি প্যারা সহ্য করতে পারো, রেজিস্ট্যান্স বাড়ে। এবং কম্পিটিশনের জায়গাটাতে আমি একটু অ্যাড করতে চাই, যেমন স্টুডেন্টরা অনেক সময় বিজনেস কেস কম্পিটিশন অথবা বিশেষ করে টেকনোলজিতে হ্যাকাথন যেগুলো হয়, এগুলোতে আসতে চায় না। কারণ কি? কারণ হইতেছে যে ভাইয়া
আমার তো প্রিপারেশন নাই, আমি তো জানি না, আমি তো অল্প পারি, আমি ওখানে যাবো। আমার মনে হয় প্রিপারেশন ছাড়াই আসলে প্রথমে 1, 2, 3 হ্যাকাথনে যাওয়া উচিত, যে অপমানিত হয়ে আসা উচিত। কারণ আমার কাছে মনে হয় জীবনে ভাবে অপমানিত হওয়ার অনেক দরকার আছে। যখন অপমানিত হই তখন কিন্তু এটা প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স গেইন করি আমি, যে আমি ওখানে গেছিলাম, কিছুই করতে পারি না, মাঝপথে আমার বাসায় চলে আসতে হয়েছে, এবং আমার সাথে আরও 50টা টিম ছিল যারা অ্যাটলিস্ট কিছু একটা করছে। সো আপনি অনেক কম্পিটিশন দিচ্ছেন ভাই, কম্পিটিশন বা হ্যাকাথন এই টাইপের জিনিসপত্র আসলে কীভাবে স্টুডেন্ট লাইফে হেল্প করে? ফার্স্ট ইয়ার থেকে আমি প্রচুর বিজনেস কম্পিটিশন করছি। আমি তো সিএসসি ছিল না, বিবিএস স্টুডেন্ট ছিলাম। আমাদের জন্য বিজনেস কম্পিটিশন ছিল, কেস সলভিং কম্পিটিশন ছিল, বিভিন্ন ধরনের ইন্টারনাল ডিপার্টমেন্ট ওয়াইজ কম্পিটিশন হতো, লাইক সাপ্লাই চেনের কম্পিটিশন হতো, মার্কেটিংয়ের কম্পিটিশন হতো, অ্যাড মেকিং কম্পিটিশন হতো, স্ট্র্যাটেজি কম্পিটিশন হতো, ফাইন্যান্সের কম্পিটিশন হতো। সো আই ইউজড টু পার্টিসিপেট অল অফ দ্যাম। ফার্স্ট ইয়ারে অনেকগুলো হারছি। ফার্স্ট ইয়ার প্রেজেন্টেশন দিতে অনেক ভয় লাগতো, জাজেসদের সামনে কথা বলতে হবে একটা রুমের মধ্যে, ফাইনালে গেলে টপ 6 গেলে তো আবার স্টেজের দ্বারায় কথা বলতে হবে, অনেক ভয় লাগতো। আমার একটা এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়েছে না এটা করা লাগবে। সেটা হলো আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমি এরকম একটা কম্পিটিশনে ফাইনালের গেস্ট হিসেবে গেছিলাম। মানে গেস্ট মানে ওই গেস্ট না, মানে জাস্ট দেখতে গেছি আর কি। মানে থাকে না একটা অডিটোরিয়ামে 1000 মানুষ, আই ওয়াজ ওয়ান অফ দেম আর কি। তো বসেছি পিছে, কম্পিটিশন হইলো, দেন থার্ড বললো, সেকেন্ড বললো, ফার্স্ট যখন বললো কনফেটি ব্লাস্ট হইলো, মিউজিক চেঞ্জ হয়ে গেল, হাই পিচ মিউজিক, কনফেটি ব্লাস্ট, সবাই আসলো, বিশাল ওই আমলে 2000 আমি ইউনিভার্সিটি ফার্স্টে 2012 সালে কথা বলছি, বিশাল একটা বড় যে চেক যেটা আজীবন ক্রিকেটারদেরকে ধরতে দেখছি এরকম আসলো। ওখানে মনে হয় লেখা 1 লাখ না 2 লাখ টাকা, ওই আমলে অনেক টাকা তো দিল। তারপরে বড় একটা ট্রফির মতো দিল। আমার কাছে দেখে মনে হলো ওয়াও, এ তো জোস। এটা আমি আগে জাস্ট ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে দেখছি যে চ্যাম্পিয়ন হওয়ার পর এটা দেয়, এটা পসিবল। র্যাডিসনে ছিল বিশাল ওদের গ্র্যান্ড বল রুমে। আমার কাছে মনে হচ্ছে আই ওয়ান্ট দিস মোমেন্ট। ব্যাটল অফ মাইন্ডস এটা ছিল হলো তোমার ব্র্যান্ডউইটস, আইবেজের সব থেকে বড় হোস্ট করে। আমার এটা লাগবে, আই রিয়েলি ওয়ান্ট দিস। তারপর থেকে বিজনেস কম্পিটিশন করা শুরু করলাম। আই ওয়াজ ভেরি লাকি। তারপরের বছরে 2013 সালে আমরা যখন সেকেন্ড ইয়ারে পড়ি, সবসময় ব্র্যান্ডউইচ জিততো 4th ইয়ারে থাকা স্টুডেন্টরা, অ্যান্ড আমরা ফর দ্য ফার্স্ট টাইম এভার সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় ব্র্যান্ডউইচ জিতছি। সেম স্টেজ, র্যাডিসনে, কনফেটি ব্লাস্ট, আর আমরা দেখছি। অ্যান্ড দ্যাট চেঞ্জড মাই এন্টায়ার কনফিডেন্স লেভেল। আমি আগে যেই কনফিডেন্সে ছিলাম এটা আমাকে চেঞ্জ করে দিল, বিকজ বলো না তখন আমার কাছে আই এম আ চ্যাম্পিয়ন। অ্যান্ড এরপর যত কম্পিটিশনে গেছি আই হ্যাড দ্য চ্যাম্পিয়ন্স মাইন্ডসেট। অফকোর্স হারছি অনেক, বাট কনফিডেন্সের কমতি ছিল না। মানে ফিনালে যখন হইতে পারে, আমি সবসময় ফাইনাল তখন উঠতামই, অ্যান্ড আই হ্যাভ ক্র্যাকড ইট যে হোয়াটস দ্য মডেল। সো ফাইনালে তো আমরা সকালবেলা থেকে থাকতাম, পরে তো রাতেবেলা প্রেজেন্টেশন হতো, তো অন্য টিমও 6টা টিমও থাকতো, সবার আলাদা আলাদা প্রেজেন্টেশনের জায়গা থাকতো। সো এমন ভাব হাসতাম কি মানুষজন দেখে তোর বাপ রে বাপ কি না কি, মানে আই রিয়েলি ফিল দ্যাট যে জিততে আসছি এখানে। সো ওইটা আমার লাইফে একটা বড় চেঞ্জ আনছে। সো আমি অলওয়েজ এটা বলি মানুষকে যে কম্পিটিটিভ জায়গাগুলোতে পার্টিসিপেট করো। ওই যে বলো না কিছু হিউমিলিয়েশন ইজ গুড হিউমিলিয়েশন, অল রাইট, বাট এটা তোমাকে হাম্বলড করবে, এটা তোমাকে শিখাবে, এবং এটা তোমাকে ন্যাশনাল স্টেজে অ্যাটলিস্ট কম্পিটিশনটা কোথায় আছে এটা বোঝাবে। নাহলে কিন্তু আমরা যে যার ইউনিভার্সিটিতে বসে থাকি, আমরা কিন্তু ন্যাশনাল কম্পিটিশনটা বুঝি না। প্রতি বছর 6 লাখ গ্র্যাজুয়েট বের হয়, চাকরি তো 6 লাখ নাই। তুমি যে ধরনের চাকরি করতে চাও এরকম চাকরি আছে মেবি 60টা, রাইট? 600 না, কিন্তু তুমি টপ এমএনসিতে যাও, 10টা এমএনসির 5টা করে এমটি নিবে, 50টা চাকরি আছে, রাইট? 6 লাখ গ্র্যাজুয়েট, তার মধ্যে অবশ্য ট্রুথ বি টোল 4 লাখ ট্রাই করে না, কিছুই করে না। 4 লাখ কি মানে 5.5 লাখ মনে হয় কাজ ট্রাই করে না, 50,000 প্রবাবলি ট্রাই করে। তার মধ্যে সলিড কম্পিটিশন দেয় মেবি ওই 50 চাকরির জন্য মেবি কয়েক হাজার মানুষ। সো তোমাকে অ্যাটলিস্ট ওই লেভেলে যেতে হবে, ওই লেভেলে যাওয়ার জন্য তোমার ইউনিভার্সিটির বাইরে কম্পিটিশনটা দেখতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি যখনই কোনো ইউনিভার্সিটিতে যাই আমি জিজ্ঞাসা করি যে ধরো এই গত 10 দিনে তোমরা 5টা প্রবলেম সলভ করছো, এরকম মানুষ কতজন আছে? তখন দেখা যায় অলমোস্ট 80 to 90% মানুষ হাত তুলে না। সো তখন আমি বলি যে ভাই তোমরা যে চাকরি বাকরি নিয়ে টেনশন করো যে অনেক কম্পিটিশন, এত অ্যাপ্লিকেশন, মানুষ অ্যাপ্লাই করে ঠিকই, কিন্তু তোমার কম্পিটিশন ওই 10 জন মানুষের সাথে। সো ওই 10 জনের সাথে তুমি যদি একটা চাকরি করার সময় 10 জনের সাথে কম্পিটই না করো, তাহলে তো মানে কোনো পয়েন্ট নাই। তো এটা তো মানে ওই জিরো সাম গেমের মতো হয়ে যাবে, যে কোনো আমি কিছুই করলাম না, না করি। জগৎ ইজ আ জিরো সাম গেম।
রাইট। নন জিরো সাম গেম হলো তোমাকে তুমিও জিততে পারো, তোমার ফ্রেন্ডও জিততে পারে। যেমন জিপে 5 পাওয়া, আমিও A+ পেতে পারি, আমার 10 বন্ধু A+ পেতে পারে। বা চাকরির জগৎ হলো জিরো সাম গেম, মানে একজনকে জিততে হলে একজনকে হারতে হয়, মানে একজন +1 হলে একজন -1 হয়, তো দ্যাট সামটা 0 হয়। চাকরির জগতে একজনকে একটা চাকরি পাইতে হলে তার মানে ওই চাকরির স্পটে তো আর কেউ ঢুকতেছে না। সো A+ পাওয়া নন জিরো সাম গেম, CGPA ভালো রাখা নন জিরো সাম গেম, ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া জিরো সাম গেম, চাকরি পাওয়া জিরো সাম গেম। সেই কারণে আমাদের দেখবো সব থেকে নন জিরো সাম গেম থেকে যখন ধাপ করে জিরো সাম গেমে যাই তখনই বিপদে পড়ি। হাই সিট তো লিমিটেড, এবং বাংলাদেশে আবাদি অনেক বেশি, স্টুডেন্টস অনেক বেশি, চাকরির ভালো চাকরি অনেক কম, কম্পিটিশনটা ফিয়ার্স। না এইখানে চাকরি বাজার নিয়ে আমরা কথা বলবো ভাই, ওখানে আমার কিছু ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং আছে। তো ওই অপমানিত হওয়া বা হিউমিলিয়েশনের জায়গাটাতে একটা ইন্টারেস্টিং গল্প মনে পড়লো। সম্ভবত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, না ইস্ট ওয়েস্ট না, নর্থ সাউথ ইউনিভার্সিটি, না এটা তেজগাঁও কলেজে একটা হ্যাকাথন হয়েছিল আমাদের প্রোগ্রামিং হিরো থেকে আমরা অ্যারেঞ্জ করছিলাম। তো সেখানে একটা টিম আসছে মোস্ট লাইকলি ময়মনসিং থেকে, আমার যদি ভুল না করে থাকি। তো ওখানে সব মিলে 3 বা 4 টিম মেম্বার ছিল। তো সেখানে পার্টিকুলারলি ওরা যখন প্রেজেন্টেশন দিছে দেখলাম যে ওদের আরও অনেক কিছু করার সুযোগ ছিল, এবং ওরা অলরেডি মোস্ট লাইকলি 3rd ইয়ার আর 4th ইয়ারে পড়ে। তো আমি ওদেরকে বললাম যে এত কষ্ট করে ময়মনসিং থেকে আসছো, তো আর একটু বেটার তো অনেক করা যাইতো, এবং আর একটু চিন্তা ভাবনা করতে হয়, একটু বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসতাম, তাহলে তো আর একটু বেটার করতে পারতাম। তো যাই হোক, আমি পজিটিভ নোটেই বলছি, বাট সামহাউ একজনের খুবই ইগোতে হার্ট হয়েছে, এবং সে পরবর্তীতে আমাকে লিঙ্কডিনে অনেক লম্বা বড় মেসেজ পাঠাইছে, বলছে যে ভাইয়া আপনি যখন আমাকে এই কথাটা বলছেন আমার তখন খুব বিরক্ত হয়েছে, আমি খুব মেজাজ খারাপ হয়েছে যে আপনি আমাকে অপমানিত করছেন, আপনি আমাকে হিউমিলেট করছেন সবার সামনে। এবং কিন্তু পরবর্তীতে আমি এটা বোঝার চেষ্টা করছি, এবং ফাইনালি আমি বুঝতে পারছি যে আমার আসলে নিজের অনেক শেখার বাকি আছে, এবং আমি আসলে শিখতে চাই, আমার আরও টাইম ইনভেস্ট করা উচিত, এবং আসলে ল্যাকিংস বা গ্যাপটা আমার ভিতরে, এবং সেটা আমার ফিক্স করা দরকার। এবং সে কিন্তু আমাকে এই ইভেন্টটা মনে হয় 15-20 দিন পরে লিঙ্কডিনে মেসেজ দিচ্ছে। তো আমি তার মেসেজে রিপ্লাই দিয়ে বলছি যে ঠিক আছে, আমি তোমার সাথে বসতে পারি, 1-to-1 বসো, আমি দরকার হলে, যেহেতু আমি তোমাকে অপমান করে ফেলছি, আমি খুবই সরি, কোনো সমস্যা নেই, বাট যদি কোনোভাবে আমি তোমাকে হেল্প করতে চাই। তো তার আন্ডারস্ট্যান্ডিং ছিল এরকম যে ওইটা তার জন্য খুবই আই ওপেনিং একটা জিনিস ছিল, এবং ফাইনালি সে এখন তার নিজের প্রিপারেশনগুলো কাইন্ড অফ নেওয়া স্টার্ট করছে। এখন আমরা আমাদের যেহেতু অনেকগুলো পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, সময় একটু কম, সো দুটো জিনিস আছে। দুটো জিনিস হচ্ছে আমাদের যেহেতু ভাইয়া দেশটা অনেক বড়, মানুষ অনেক বেশি, দেশটা ছোট, দেশটা ছোট মানুষ বড়, সো দেশটা ছোট মানুষ বড়, অ্যাট দ্য সেম টাইম আমাদের কম্পিটিশন অনেক হাই ন্যাচারালি। এবং আমরা অনেক সময় কী করি যে কোনো একটা সরকারি অফিসে গেলে আমরা কিন্তু কমপ্লেন করি, বাট আমি এটা নিয়ে যখন একটু আন্ডারস্ট্যান্ডিং হইলো, আমার তখন মনে হইলো যে আসলে কমপ্লেন করার কোনো কিছু নাই। কারণ হচ্ছে এই সরকারি অফিসে এত মানুষ কোত্থেকে আসছে, এটা তো আইদার আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ অথবা আরেকজনের আত্মীয় স্বজনের কেউ। সো কমপ্লেন করার তো কোনো সুযোগ নেই, কারণ আসলে আমরা সবসময় ওই ওভার ক্যাপাসিটিতে চলতে থাকি, এবং এইভাবেই পুরো দেশটা চলতেছে। সো আমি হঠাৎ করে এসে এখানে ইউরোপ আমেরিকার মতো সার্ভিস কিন্তু এক্সপেক্ট করাটা আমার জন্য অত বেশি একটা শোভনীয় জিনিস না। সো চাকরি বাকরির জায়গাতে আমাদের মানুষ অনেক বেশি, আবার সবাইয়ের পছন্দ থাকে একটা পার্টিকুলার চাকরি, তো সেই চাকরিতে আবার সিট অনেক কম, যেটা আপনি বলতেছিলেন। অ্যাট দ্য সেম টাইম ওই চাকরির জন্য কিছু মানুষ কম্পিট করে, বাট যেই স্কেলে কম্পিটিশন হওয়ার কথা ছিল ওই স্কেলে কিন্তু কম্পিটিশন হয় না। ওই যে আপনি যেটা বলতেছিলেন যে 5 লাখের ভিতরে তো 4.5 লাখ অ্যাপ্লাই করে না, বা ওরা হয়তো ওটা সম্পর্কে জানেই না, তার মানে 1.5 লাখ করতেছে। সেই 1.5 লাখের ভিতরে আপনি খুঁজে জুজে যদি দেখেন হয়তো বা 500 বা 200-র মতো স্টুডেন্ট পাবেন যারা আসলেই হাড্ডাহাড্ডি লড়াই করে বা এই টাইপ একটা জিনিস। সো এই যে একটা কাইন্ড অফ সিচুয়েশন, সেই জায়গাটাতে স্টুডেন্টের অনেকে আবার চিন্তা করে কি ভাই এত প্যারা, এত কম্পিটিশন, করবোই না, যাবোই না, মানে খেললামই না গেম, আমি জানি তো হেরে যাবো, এই জন্য আগে থেকে খেললাম না। সো এই জায়গাটাতে মানে নিজের অবস্থানটাকে শক্তপোক্তভাবে কীভাবে দাঁড় করানো যায় আর কি। এই ইমব্যালেন্স তো ধরেন একদিনে আপনি সরাই ফেলতে পারবো না। আমাকে আমি একটা চাকরির কথা চিন্তা করে রাখছি, সেটাই কি গো ধরে বসে থাকা উচিত, নাকি ডিফারেন্ট জিনিস ট্রাই করে অ্যাটলিস্ট আমার বেকারত্ব দূর করে সামনে আগানো। লাইফ ইজ অলসো অ্যাবাউট কনভার্সন রেট। একটা চাকরিতে অ্যাপ্লাই করে বসে থাকবা সেটা হবে না। তুমি যেমন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, সবগুলো না হলে অ্যাটলিস্ট 3-4টা তো
পরীক্ষা দিছই অবশ্যই, অ্যাট লিস্ট, সো দ্যাট তুমি একটাতে চান্স পাও। চাকরির ক্ষেত্রে তো একটু বেশি করতে হবে, যে তুমি 3-4টার থেকে আরেকটু বেশি জায়গায় অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে। অ্যান্ড চাকরির জায়গাটা কিন্তু স্টেপ বাই স্টেপ কনভার্সন। ফার্স্টে অ্যাপ্লাই করলা, সিভি ড্রপ করলা, তোমাকে ইন্টারভিউর জন্য কল দিচ্ছে কিনা, ইন্টারভিউর জন্য কল দিলে আচ্ছা ঠিক আছে, ফাইনাল ইন্টারভিউর জন্য কল দিচ্ছে কিনা। সব জায়গায় কিন্তু একটা ইন্টারভিউ হয় না, মাল্টিপল ইন্টারভিউ অনেক সময় থাকে। সিনিয়র রোলে যদি মাল্টিপল ইন্টারভিউ থাকে, জুনিয়র রোলে একটা ইন্টারভিউই থাকে। সো অ্যাটলিস্ট ইনিশিয়াল স্ক্রিনিং থাকে, ইনিশিয়াল স্ক্রিনিং সিভি ড্রপ থাকে, সিভি ড্রপের ইন্টারভিউ থাকে, সবগুলো স্টেজে কিন্তু পার করে করে আগাইতে হবে। অনেকে আছে যে প্রথমগুলো পার হয়, সব জায়গায় যে ইন্টারভিউতে ধরা খায়। ইটস এ ক্লিয়ার প্রবলেম, তোমার ইন্টারভিউতে সমস্যা আছে। তারপরে তুমি লেখাপড়ায় ভালো, কোনো পরীক্ষা দিলে সেটা পাস করতেছো, অনেক জায়গায় কিন্তু রিটেন টেস্ট হয়, ওগুলো পাস করলা, সিভি পাস করলা, তার মানে ইন্টারভিউতে ঝামেলা, ইন্টারভিউ ফিক্স করতে হবে। সো এই জায়গাগুলোর জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে। যে বললাম না, ইউনিভার্সিটি লাইফের ক্যারিয়ারটা কিন্তু ইউনিভার্সিটি যেদিন ঢুকতেছে ওই দিন থেকে শুরু হয়ে যাবে। যেহেতু ওই দিন থেকে শুরু হচ্ছে, ওই দিন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে, ওই দিন থেকে সিভিটা বানাইতে হবে। আমি বলি যে একটা নিজের এখনকার সিভি বানাও, একটা আইডিয়াল সিভি বানাও। আইডিয়াল সিভি মানে তোমার সিভিটা কেমন হইতে হবে এটা বানাও 4 বছর পরে, তাহলে দ্যাট ইজ ইউর রোড ম্যাপ। 4 বছরের মধ্যে কী কী অ্যাচিভ করতে হবে, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এইটার সাথে কানেক্টেড একটা জিনিস হচ্ছে যে আমাদের অনেক সময় এই যে একটা কমন পারসেপশন আছে এরকম যে 4 বছর পরে ইউনিভার্সিটি থেকে কোনো মতো একটা সার্টিফিকেট যদি পেয়ে যায়, মানে ইউনিভার্সিটি ডিগ্রিটা কি অনেক সময় অ্যাট দিস মোমেন্ট, অবশ্যই এটা ডিফারেন্ট জবের জন্য ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, বাট ইন জেনারেল কি অনেক বেশি ওভার ভ্যালুড কিনা যে ভাই আমি একটা সার্টিফিকেট, একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা সার্টিফিকেট যদি পেয়ে যাই, এটা দিয়েই আমি মনে হয় চাকরি বাকরি পেয়ে যাবো, বিষয়টা কিরকম? ওয়েল, রিলেটিভ অ্যান্সার অফকোর্স, বহু বছর ধরে একটা আছে, একটা ভালো ইউনিভার্সিটি দেখলে একটা ভালো ইন্ডিকেশন পায়, বাট এটা সত্য যে ইউনিভার্সিটি ডিগ্রির ভ্যালু আগের থেকে কমতেছে। তার কারণ হলো ইউনিভার্সিটির রেলেভেন্স ফ্যাক্টর কমতেছে, ইউনিভার্সিটির পড়ালেখার রেলেভেন্স অনেক কমে গেছে কর্মক্ষেত্রে। তার কারণ হলো পৃথিবী যেই রেটে চেঞ্জ হচ্ছে, প্রফেশনাল লাইফ যেই রেটে চেঞ্জ হচ্ছে, ইউনিভার্সিটির কারিকুলাম বা ইউনিভার্সিটির পড়ালেখা সেই রেটে চেঞ্জ হচ্ছে না। সো আগে কর্মক্ষেত্র বা ইন্ডাস্ট্রির সাথে অ্যাকাডেমিয়া বা ইউনিভার্সিটির রেলেভেন্স ফ্যাক্টর যতটুকু ছিল, এখন কিন্তু প্রতিদিন এটা বাড়তেছে। এই রেলেভেন্স ফ্যাক্টর কমে যাচ্ছে। ও রাইট, মানে ওই গ্যাপটা বাড়তেছে। তো আগে যদি দেখা যেত যে ইউনিভার্সিটির পড়ালেখার সাথে এক ইন্ডাস্ট্রির 60-70% রেলেভেন্ট, এখন রেলেভেন্স কমতেছে। আমি জানি না এই বছর শেষে এটা কোথায় যাবে, কারণ আগে 5 বছর যতটুকু রেলেভেন্স কমছে, এখন 1 মাসে তার থেকে বেশি রেলেভেন্স কমে যাচ্ছে। সো রেলেভেন্স যত কমবে তত বেশি ইউনিভার্সিটির ডিগ্রির ভ্যালুটাও তখন কমে যাবে। রেলেভেন্সের সাথে আমি একটা জিনিস বলতে চাই, এটা শুনে আবার অনেকের ভিতরে একটা মোটিভেশন পেয়ে যেতে পারে যে তাইলে মনে হয় পড়াশোনা না করলেই ভালো। তাহলে এটা না, এখন তাও ইউনিভার্সিটি লেটসে ইন্ডাস্ট্রির সাথে 50% রেলেভেন্ট। তুমি যদি পড়ালেখা না করো তাহলে তুমি 50% রেলেভেন্সে তো হারাইলাই, তোমার তো 100% রেলেভেন্স কোটাটা পূরণ করতে হবে। তুমি বলতেছো যে ভাই ইউনিভার্সিটি তো মাত্র 50 দেয়, এই জন্য ইউনিভার্সিটি বাদ, তাহলে তো তোমার 100ই বাদ পড়লো। আগে তো 50টা ছিলই না, ইউনিভার্সিটি 50 দিত, 50ও নাই, তুমি করতেছোটা কি না। এবং মজার বিষয় হচ্ছে অনেকে চিন্তা ভাবনা করে যে আমি ব্যবসা করবো, এই কারণে পড়াশোনা বা এটা অত বেশি এটা গুরুত্বপূর্ণ না, কারণ আমি ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ বা এই টাইপের। বাট আমার ওইটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে যে কেউ যদি ড্রপ আউট হইতে চায়, সে ন্যাচারালি ড্রপ আউট হয়ে যায়। মানে সে তার কাজের প্রেশার বা তার ইনকাম, তার অ্যাবিলিটি সব কিছুর কারণে সে হয়তো বা ক্লাস ম্যানেজ করতে পারতেছে না, এই কারণে সে কিন্তু হয়তো বা সিস্টেম থেকে ড্রপ আউট। সে কিন্তু ডে ওয়ানে সেরকম চিন্তা করে না যে আমি আজকে থেকে পড়াশোনা বাদ দিয়ে দিলাম, কারণ অ্যাজ হিউম্যান আমরা কিন্তু ডিসিপ্লিনের ভিতরে থাকতে পারি না আনলেস অর আনটিল দেয়ার আর সার্টেন পেনাল্টি অথবা বাউন্ডারিজ। তোমার বুঝতে হবে যে বিল গেটস, মার্ক জাকারবার্গ এরা হার্ভার্ড থেকে ড্রপ আউট হয়েছে, হার্ভার্ডে ঢুকছে, ভালো করছে, তারপরে ড্রপ আউট হয়েছে। অ্যান্ড অলসো ইফ ইউ রিড দ্য বুক সাইকোলজি অফ মানি, ওখানে দেখো বিল গেটসকে নিয়ে একটা এরকম কি স্টাডি আছে যে চান্সেস আর প্রবাবিলিটি, কিছু কিছু মানুষ তাদের লাইফে লাকি ছিল, কারণ আনফেয়ার অ্যাডভান্টেজ বলবা, ফেয়ার অ্যাডভান্টেজ বলবা, যাই বলবা, অ্যাডভান্টেজ ছিল। ও যখন ছোট ছিল, ও যে স্কুলে পড়তো, ওই স্কুলে একটা কম্পিউটার ল্যাব ছিল। সো অন্য আশেপাশে কোনো স্কুলে কম্পিউটার ছিল না, এবং ওর যেই ক্যাপাসিটি কম্পিউটার ছিল ওটা আশেপাশে কোনো জায়গায় ছিল না। ও একটা যে ওর পার্টনারকে পাইছে, এইটাও চান্সেস আর ভেরি রেয়ার। সো কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গায় অনেক উইয়ার্ড অ্যাডভান্টেজ পেয়েছে, ঠিক আছে? সো এখন ওই মানুষগুলোকে যদি তুমি অ্যানোমালিকে এক্সাম্পল হিসেবে নাও, তাহলে তুমি বোকার স্বর্গে বাস করতেছো। এটা তো
লাভ নাই। এবং ইউনিভার্সিটিতে যাওয়ার আরেকটা বেনিফিট যেটা আমরা শুরুতেই কথা বলতেছিলাম যে 4 বছর ধরে অ্যাটলিস্ট কিছু না হোক একটা ডিসিপ্লিন সিস্টেমের মধ্যে কিন্তু থাকে। ডিসিপ্লিন সিস্টেম শেখাচ্ছে, একটা প্রসেসের মধ্যে যাচ্ছ, তুমি অ্যাটলিস্ট একটা পাবলিকলি অ্যাক্লেইমড একটা ডিগ্রি পাচ্ছ যে ঠিক আছে ভাই এই বান্দা 4 বছর পড়ালেখা করছে, একটা ব্যাচেলার্স ডিগ্রি আছে, মানুষের একটা পাবলিকলি অ্যাক্লেইমড বিষয় তো আছে, ঠিক না? তুমি বলতে পারবে হ্যাঁ তার থেকে তো আমি বেশি ইউটিউবের ভিডিও দেখছি। এখন এটা তো পাবলিকলি অ্যাক্লেইমড না ব্যাপার, এবং ওটা ভ্যালিডেট হয় না যে ভিডিও দেখে ভ্যালিডেটেড না, এটা তো কোনো পরীক্ষা দেওয়া নাই। আদৌ ভিডিও দেখছো নাকি ভিডিওটা অন করে তুমি ঘুমাইছিলে তো চলে গেছে দেখাইতেছো। সো একটা ব্যাপার আছে, রাইট? সো একদিনে হই হই করে বাদ দিয়ে দেওয়া যাবে না, এটা এগেন পৃথিবী যেভাবে যাচ্ছে ওইটার সাথে মিলে আগাইতে হবে। এবং এইটার সাথে কানেক্টিং একটা জিনিস হচ্ছে যে ওই যে রেলিভেন্সের কথার সাথে, যে আমরা তো আসলে ছোটবেলা থেকে আমাদের পড়াশোনার স্টাইল যদি দেখেন, আমার যতটুকু মনে পড়ে যে অঙ্ক করতে করতে অঙ্কের উত্তর মুখস্থ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটাই রুল ছিল, অঙ্ক এত কষবা, অঙ্ক কষে মুখস্থ করে ফেলবা, পরে অঙ্ক ভুল হবে না। ভুল হবে না, দ্যাট ইজ ফান্ডামেন্টালি রং কনসেপ্ট। বিকজ অঙ্ক যদি কষেই ফেললাম তাহলে আসলে অঙ্কটা বুঝলাম না, ওটার মর্মার্থ আইডেন্টিফাই করতে পারলাম না। সো আমি আমার লাইফে ক্যারিয়ারে ম্যাথস পড়াইতাম আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে। তো যখন ম্যাথস পড়াইতাম, আমি তো আইবের প্রাইভেট ইউনিভার্সিটি, এসএটি ওগুলোর জন্য পড়াইতাম। তো মানুষজনকে মনে করেন বেসিক সিম্পল জিনিসপত্র জিজ্ঞাসা করতাম, আমাকে লসাগু গসাগু কেন দরকার বলতো, লসাগু কেন দরকার, গসাগু বুঝতো না আসলে তো কেন। বা লসাগু আছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সে গরিষ্ঠ সাধারণ গুণিতক নাই কেন? ট্রাস্ট মি, আমি এরকম হাজার হাজার স্টুডেন্ট পড়েছি, খুব কম স্টুডেন্ট পাইছি যে এটা বলতে পারছে যে ভাই গরিষ্ঠ সাধারণ গুণিতক তো পসিবল না, বিকজ তো উপরে উঠতে 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 তো ইনফিনিটি চলে যাবে। ও আচ্ছা, তারপরে গসাগু পড়ছো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক কেন পাও নাই? হ্যাঁ ভালোই তো। এই কোয়েশ্চেন্সগুলো না কখনো অ্যান্সার পাই না। তারপর আমি ওদেরকে বলতাম যে দেখো তোমাদেরকে না ওই যে শিয়াল কুমিরের গল্পর মতো একই বাচ্চা বারবার দেখাইছে, তুমি আমাকে 20%, এটা কিসের অঙ্ক? ভাই শতকরার অঙ্ক। তো 20% তো এভাবে লেখা যায় যে 20/100। যখন তুমি 20/100 দেখছো তখন এটা কিসের অঙ্ক বলছো? ভাই ভগ্নাংশের অঙ্ক। তো একই তো জিনিস। আচ্ছা 20/100কে আবার লেখা যায় না 20:100। 20:100 লিখলে তুমি এটা কিসের অঙ্ক বলছো? ভাই অনুপাতের অঙ্ক। তো এই যে পার্সেন্টেজ যেটা ছিল 20%, ওইটাই তো 20/100 যেটা তুমি ভগ্নাংশ বললা, ওইটাই তো 20:100 যেটা তুমি অনুপাত বললা। তার মানে পার্সেন্টেজ বা শতকরা, ভগ্নাংশ, অনুপাত একই অঙ্ক ছিল। আমাদেরকে অঙ্ক কষতে কষতে তুমি আসলে কখনো এটা চিন্তাই করো না, আরে তিনটা তো আসলে একই জিনিস। সো দ্যাটস আ প্রবলেম, আমরা কষতে যাই মেইন ফান্ডামেন্টালস বুঝি না। অথবা ভাব সম্প্রসারণ, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আরে মুখস্থ করে লিখে ফেলছে, বাট প্রবলি অনুধাবন করতে অনেক বছর সময় লেগে যায় মানুষের। এবং আমার কাছে মনে হয় যে মূল সমস্যাটা ভাই ডিফারেন্ট। আমরা প্রত্যেকটা জিনিস ওই যে যেমন স্কুল কলেজ বা প্রত্যেকটা জায়গাতে একটা সিলেবাস থাকে, সেই সিলেবাসের উপর আবার শর্ট সিলেবাস, তার উপর আবার চিট কোড, চিট শিট, এটা সেটা দিয়ে তারপর আমরা ফাইনালি পরীক্ষা দিই। অ্যান্ড সেই পরীক্ষাতে আমরা একটা ভালো রেজাল্ট করি এবং সেটা নিয়ে আমরা খুশি থাকি। বাট ফান্ডামেন্টালি আমাদের ছোটোবেলা থেকে যে জিনিসটা হয় না, যে আমরা কোশ্চেন করি না। যেমন সক্রেটিসের একটা খুব চমৎকার কথা আছে যে নো দাই সেলফ, এবং তার সময়ে তাকে একটা সময় যখন বলা হইলো যে আপনাকে একটা উপাধি দিতে চাই যে আপনি এই সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ, কারণ আপনি অনেক মানুষজনে কোশ্চেন টোশ্চেন করেন, বিভিন্ন ধরনের মানুষজনের প্যারা দিতে থাকেন। কারণ সক্রেটিসের সময় তাকে কিন্তু ওই যে পরবর্তীতে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আপনি হয়তো বা জানেন যে সে অনেক কোশ্চেন করতো, মানুষজনে কোশ্চেন করে প্যারা দিত এই কারণে। সো সক্রেটিস বললো যে আমাকে দিবেন, এই সবচেয়ে জ্ঞানী মানুষের খেতাব দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু চিন্তাভাবনা করি। এবং সে চিন্তাভাবনা করে এসে বললো যে ঠিক আছে আপনারা যেটা দিবেন এটা আমি মেনে নিতে চাই আর কি, কারণ আমার মনে হয় যে আমি আসলে সবচেয়ে জ্ঞানী মানুষ। তো মানুষজন একটু অবাকই হইলো যে ও আসলে এটা কেমনে অ্যাকসেপ্ট করলো বা কি। তো তখন ও সবাইকে বললো যে আমি যে আসলে কিছু জানি না, এই কারণে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, এবং তোমরা এটা বুঝতেছো না যে আমি আসলে কিছুই জানি না, বা জ্ঞানের সাগরে আমি কত ছোট জায়গায় অবস্থান করতেছি। সো আমরা আসলে ফান্ডামেন্টালি কোনো কিছু নিয়ে কোশ্চেন করি না। এবং রাইটার দিস পর আমি আসলে যে জিনিসটা আপনার কাছে জানতে চাইছিলাম যে আমরা তো মুখস্থ করে করে একটা সার্টেন লেভেল পর্যন্ত আসছি, বাট এখন পৃথিবী যেদিকে আগাচ্ছে সেখানে কিন্তু এই ওয়েতে আগাইলে আসলে খুব জটিল। আমাকে প্রত্যেকটা জিনিস অনুধাবন করার বিষয় আছে, প্রত্যেকটা জিনিস কোশ্চেন করার বিষয় আছে, যে একটা জিনিস কেন হইলো, এটা যতক্ষণ পর্যন্ত জানবো না তখন কিন্তু আমি বিপদের মধ্যে পড়বো। এবং প্রচুর আনপ্রেডিক্টেবল সিচুয়েশন আসবে, ওই রেগুলার এসএসসি এইচএসসি কোশ্চেনের বা ওই চিটশিটের মতো থাকবে না, কারণ রিয়েল লাইফ কিন্তু চিটশিটের মতো না, প্রচুর আনপ্রেডিক্টেবল। ভাই প্লিজ কিছু অ্যাড করতে চান কিনা? একটা ভালো উক্তি ছিল, ভুলে গেলাম কার ছিল, যে জ্ঞানের 3টা স্তর আছে। যে জ্ঞানের প্রথম স্তরে প্রবেশ করে সে অনেক অহংকারী হয়ে ওঠে, যে জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে
সে আস্তে আস্তে হাম্বল হয়ে ওঠে। যে জ্ঞানের তৃতীয় স্তরে প্রবেশ করে সে ফাইনালি ফিগার আউট করে যে সে আসলে কত কম জানে। Right, so Socrates is third layer. Third layer. True that. And second of all হইলো there is a concept called Dunning-Kruger effect. Dunning-Kruger effect বলে মানুষ যখন কম জানে তার কনফিডেন্স অনেক হাই থাকে। আর তুমি এআই নিয়ে একটা ভিডিও দেখছো, মামা আমি তো এখন এআই মাস্টার, বাট যখন মানুষ আরও জানতে থাকে তার কনফিডেন্স কমতে থাকে একটা রক বটম হিট করে, তাহলে অনেক জানলে আবার আস্তে আস্তে কনফিডেন্স বাড়ে, লাইক তুমি পিএইচডি করে ফেলছো, তখন একটা আলাদা কনফিডেন্স হয়। আমরা অনেক মানুষ ডানিং-ক্রুগার এফেক্টে মানে আটকে আছি, অনেক কম জানি বাট কনফিডেন্সটা মাশাআল্লাহ একদম আকাশচুম্বী। এবং এটার প্রবলেম হলো তখন তুমি যে অ্যাডিশনাল জিনিস জানা প্রয়োজন এই জিনিসটার প্রয়োজনীয় অনুধাবন করো না, আর তুমি জ্ঞানের একদম প্রথম স্তরে আছো, একটু জানছো তুমি অনেক অহংকারী হয়ে উঠছো। এটা যখন সেলফ রিয়েলাইজেশন দরকার, সেলফ অ্যাওয়ারনেস দরকার, আমাদের সেলফ অ্যাওয়ারনেস অনেক কম। আমি কতটুকু জানি, কতটুকু পারি, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট এইটুকু জানা যে আমি কি জানি না, কি পারি না, আমার উইকনেসটা কোথায়, গ্যাপটা আছে কোথায়। অনলি দেন ইউ উইল বি সেলফ অ্যাওয়্যার। অ্যান্ড যেসব মানুষ সেলফ অ্যাওয়্যার তাদের সাথে কাজ করা, কথা বলা খুব সহজ হয়। যে সেলফ অ্যাওয়্যার না তাদের মধ্যে দেখবা যে ইগো আছে, সেই মানুষগুলোই কিন্তু রাস্তাঘাটে বলে এই তুই আমার চিনোস, অ্যান্ড মানে বলে আমার চিনোস, অ্যান্ড কেউ না চিনলে তার ইগো হার্ট হয়। মানুষের সেলফ অ্যাওয়্যার না, দ্যাটস আ বিগ প্রবলেম। দ্বিতীয়ত কোয়েশ্চেন করা, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। বাচ্চাকাল থেকে আমাদেরকে এই জিনিসটা কখনো শেখানো হয় না। তার কারণ হলো আমরা ধরে নিই যে প্রশ্ন করে সে জানে না, যে প্রশ্ন করে না সে জানে। সো আর যে প্রশ্ন করে সে বেশি কথা বলে, সে বেশি গ্যাঞ্জাম করে। চাকরির ক্ষেত্রে বা প্রফেশনাল ক্ষেত্রে কোয়েশ্চেন করলে মানুষ ভাবে গ্যাঞ্জাম করার জন্য কোয়েশ্চেন করতেছে, বাট কোয়েশ্চেন করাটা যে একটা জিনিসের ডেপথে ঢোকার একটা খুব সুন্দর একটা টুল, এটা আমরা বুঝি না। এবং যেহেতু আমরা বুঝি না, কোয়েশ্চেন করার প্র্যাকটিস না, তুমি যেই জিনিসটা প্র্যাকটিস করবা তুমি সেটাতে বেটার হবা। তুমি সারাদিন রিল দেখো, তুমি রিল দেখতে খুব মাস্টার হয়ে যাবা। তুমি সারাদিন মানুষের গিবত করো, তুমি গিবত করতে যাই মাস্টার হয়ে যাবা। তুমি যদি সারাদিন প্রশ্ন করতা, তুমি প্রশ্ন করতে যাই মাস্টার হবা। কিন্তু প্রবলেম তুমি তো জীবনে প্রশ্ন করোই নাই, তুমি তো মাস্টার হবা কেমনে? যে জীবনে একটা খেলা খেলে নেই, ওকে খেলতে নামাই দিলে ও জীবনে পারবে না। ইটস অ্যাবাউট স্কিল। সো কোয়েশ্চেন করা বা ভালো প্রশ্ন করা, ইটস অলসো আ স্কিল, সেটা আমাদের কখনো শেখানো হয় নাই। আমরা যারা ভিডিও দেখতেছি তাদেরকে বলতে পারি যে আমাদের কিছু ভালো প্রশ্ন করতে পারি। হ্যাঁ অবশ্যই, কমেন্টের ভিতরে একটু আমি তো প্রত্যেকটা এপিসোড রেকর্ড করার শেষে বলি যে আইদার তুমি পুরো পডকাস্টটা দেখে কি শিখছো 3টা পয়েন্ট আকারে লিখো, অথবা তুমি 3টা কোশ্চেন দিয়ে যাও। এবং আমি যখনই কোনো ইউনিভার্সিটিতে যাই, মানুষজন ছবি তুলতে আসলে আমি সবসময় বলি যে ছবিটা না তুলে একটা কোশ্চেন করো। এবং কেউ যদি ছবি তুলতে আসে এবং কেউ যদি কোশ্চেন করতে আসে, আমি বলি যে ভাই তুমি একটু পরে ছবি তুলে আগে কথার উত্তরটা দিয়ে নি, কারণ ওই টাইপের মানুষের সংখ্যা খুবই কম। সো ওকে আমার বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত। আদারওয়াইজ কারণ একটা ছবি তুলে আলটিমেটলি কী হয় যে আজকে আমার আইমান সাদিকের সাথে দেখা হয়েছে এবং আমি এটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, আই উইল গেট মেবি 100, 200 or 300 লাইকস, বাট এটা এখানে শেষ। বাট আমি যদি আইমান ভাইকে একটা পার্টিকুলার কোশ্চেন করতে পারি, হয়তো বা এই কোশ্চেনটা এত ইন্টারেস্টিং হতে পারে, আইমান ভাই বলতে আচ্ছা ঠিক আছে রাকিব তুমি আমার সাথে পরে দেখো। আমি কিন্তু ঝঙ্কাবার সাথে যে এখন কাজ করতেছি, এটার স্টার্টিং হয়েছিল নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। উনি একটা ইভেন্টে গেছিলো এবং আই স্টার্টেড আস্কিং হিম এ লট অফ কোশ্চেন্স, অ্যান্ড তখন ফাইনালি ঝঙ্কা বলছে আমি ইউএসএ ব্যাক করার পর তুমি আমাকে একটু নক দিও, তুমি আমার সাথে একটু ফেসবুকে কানেক্টেড হও। অ্যান্ড দেন আমি কানেক্টেড হয়েছি, অ্যান্ড দেন এবং সেখান থেকে কিন্তু আজকে এই সম্পর্ক বা এই কাজ করার এই এত দূর পর্যন্ত আসছে। সো কোশ্চেন করাটা আমার কাছে মনে হয় যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি তো ভাই একটা লম্বা সময় ধরে স্টুডেন্টদের সাথে কাজ করছেন, অ্যাট দ্য সেম টাইম প্রচুর ইন্টারভিউ নেওয়ারও আশা করি সুযোগ হয়েছে। সো সেই জায়গাটা থেকে আপনি যদি একটা পার্টিকুলার স্কিল যেটা খুবই আন্ডাররেটেড বলতে পারেন, সেটা কী হবে? ইন্টারভিউ বোর্ডে না, মানে ইন জেনারেলি স্টুডেন্টের ভিতরে আপনার কাছে মনে হয় যে খুবই আন্ডাররেটেড হয় আর কি, যে কোনো আন্ডাররেটেড। জি, কম কথায় হ্যাঁ যে জিনিসটা জানতে চাওয়া হয়েছে সেটা বুঝাইতে পারার ক্ষমতা। আচ্ছা, কম কথা। আচ্ছা, মানে ক্ষেত্র বিশেষে কি একটু বেশি মানে জিনিসটা কি এরকম হয় যে একদম কথাই বলে না, অথবা বললে অনেক বেশি বলে ফেলে মেন জায়গা থেকে? যখন কোনো কিছু একটা বুঝে না বা যখন কোনো জিনিস একটা বুঝাইতে পারে না, তখন সে অনেক কথা বলে। সেম ইজ ট্রু ফর যখন মানুষের একটা এক্সকিউজ থাকে, কোনো একটা কাজ করে নাই, কোনো একটা জায়গায় ফেল করছে, অনেক কথা থাকে। আর কোনো জায়গায় সাকসেসফুল হলে যে থাকে না একটা মাইক ড্রপ, যে ইউনো আই ওয়ান, মাইক ড্রপ। সো কম কথায় বেশি জিনিস বুঝাইতে পারার ক্ষমতাটা। বাংলাদেশে দেখবা যে মানুষজন কল দিতে চায়, টেক্সটে হয় না, কলে হয় না, সামনাসামনি দেখা করতে চায়। কেন বলো তো? সামনাসামনি কেউ আমাকে একটা প্রেজেন্টেশন দিবে একটা বিগ স্ক্রিনে? না, কি
দিস বিকজ ওর যে থটটা আছে ওইটা কনসাইজ ওয়েতে দিতে পারে না, এই জন্য কলেজ হয় সাধারণ হরবর অনেক কিছু বলতে পারে, বলে সামহাও পার হইতে পারে, যে ওইটাও পারটাও দেখা করছে না সামনাসামনি আসে। তার মানে বুঝছো, মানে ওর কিন্তু কনভে করবে 5 মিনিটের মেসেজই, বাট ও সামনাসামনি লাগেছে। এইটা আমার কাছে মনে খুব আন্ডাররেটেড একটা স্কিল, যেটা নট জাস্ট স্টুডেন্টস, ইন জেনারেল সবার থাকা উচিত। স্পেসিফিক্যালি এআই এর জামানায় এআইকে কত শর্টে তুমি কাজ দিতে পারো। অ্যান্ড ইউল সি যে বলো না প্রম্পটিংয়ের জন্য তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে তো প্রচুর কোর্স টোর্স হয়, বাট আই ফিল লাইক এগেন দ্য ওয়ান হু নোজ হাউ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন, ওরা তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং লাগে না, ও তো জানে এআইকে কি বললে রাইট অ্যান্সারটা পাবে। এবং একটা কোশ্চেন আমি শুরুতেই ভাবছিলাম মাঝামাঝি কোনো একটা জায়গায় জিজ্ঞাসা করবো, বাট ওটা ভুলে গেছি। একটা কমন কনসার্ন থাকে এরকম, এবং এই কোশ্চেন বা কমেন্টগুলো আমি যে ওয়েতে কালেক্ট করছি সেটা হচ্ছে আপনার লাস্ট 3টা পডকাস্ট আমি প্রথমে স্ক্রিপ্ট এক্সপোর্ট করছি, বাংলা স্ক্রিপ্ট, দেন এটা চ্যাটজিপিটিকে দিছি। অ্যাট দ্য সেম টাইম আমি এগুলার কমেন্টগুলোকে এক্সপোর্ট করছি। আচ্ছা, অ্যান্ড সেই কমেন্টের ভিতর থেকে যে কোশ্চেনগুলো আসছে, মানে এক্স্যাক্ট কোশ্চেন না, বাট চ্যাটজিপিটি সামারাইজ করে বলছে যে এই টাইপের জিনিসপত্র মানুষজন তার কাছ থেকে আরও জানতে চায় আর কি। সো সেরকম একটা কোশ্চেন ছিল এরকম যে বাংলাদেশে বিশেষ করে ইন্টার্ন যখন মানুষজন করতে যায়, বা আমাদের স্যালারি স্ট্রাকচার বা শুরুতে যখন স্টার্ট করে, তখন বেতন অত বেশি একটা ভালো থাকে না, বা ওদের এক্সপেকটেশন অনুযায়ী হয় না। সো সেই জায়গাটাতে মানে এটা কি আসলে দোষটা না, মানে প্রবলেমটা কোন পার্টির? সব পার্টি। আচ্ছা, সব পার্টি। হ্যাঁ, প্লিজ বলেন। আই থিঙ্ক ইটস এ ক্যাপিটালিস্টিক মার্কেট। আচ্ছা, মার্কেট ডিটারমাইন করে তোমার প্রাইস কত হবে। মার্কেট কিন্তু তোমাকে জোর করে না যে এই প্রাইসে কাজ করতেই হবে, তুমি যদি রাজি হও তাহলে তুমি কাজ করো, রাইট? সো এইটা কিন্তু কেউ ডিটারমাইন করে না, ডিটারমাইন হয় থ্রু আউট দিস এন্টায়ার ইকোনমিক সিনারিও যেটাতে বাংলাদেশ আছে। সো ইয়া, সবাই দোষী, আবার সবাই এইটার কৃতিত্ব বহন করে। আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখি, কেউ যদি একটা বেটার স্যালারি ডিজার্ভ করে, সে ওই জায়গাটাতে ইন্টারভিউ দিবে, দিয়ে চাকরি বাকরি করবে। আমি আরেকটা পার্সপেক্টিভ দেখাই, কোনো একটা কোম্পানি যদি কোনো একটা রিসোর্স বা কোনো একটা কাজ যেটা দিয়ে করতে হবে, সে যদি 25,000 টাকায় করতে পারে, সে কি 50,000 টাকা দিবে? না। তুমি মনে করো একটা কোম্পানিতে ঢুকলা, তুমি ভালো চাকরি পাইলা, তোমার বেতন অনেক, এখন তুমি কোম্পানির কস্ট কাটিং করতেছো, প্রফিট বাড়াইতেছো, এটা তো তোমার কাজ। দিন শেষে আমার কাজ কি, যে কোনো একটা কোম্পানির কাজ হলো তার শেয়ার হোল্ডারের জন্য প্রফিট ম্যাক্সিমাইজ করা। প্রফিট ম্যাক্সিমাইজ তুমি কীভাবে করতে পারো? টপ লাইনে তুমি রেভিনিউ বাড়াইতে পারো, বটম লাইনে তুমি কস্ট কমাইতে পারো, রাইট? রেভিনিউ যত বাড়াবা, কস্ট তত কমাবা, তত প্রফিট বাড়বে। আচ্ছা, তুমি যখন আসো, তুমি যেই কাজ 25,000 করাইতে পারো, সেটা কাজে কি 50,000 দিবা না তো? তুমি অলওয়েজ খুঁজবা যে আচ্ছা 25-এ করা যায়, এটা কেমন 20-এ করানো যায়। অ্যান্ড মার্কেট থেকে যদি পাও তাহলে তো অফকোর্স তুমি এটাই করাবা, রাইট? সো তুমি চিন্তা করো, ইটস সিস্টেম, ইট মাইট বি আ কমপ্লেক্স সিস্টেম, বাট উই আর অল পার্ট অফ দ্য কমপ্লেক্স সিস্টেম। আচ্ছা ভাই, সো আমি এই কোশ্চেনটা আমার অলমোস্ট সব গেস্টকেই করি, যেহেতু আমাদের এখন এআই এর যুগ, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বা জেনারেটিভ এআই, বা চ্যাটজিপিটি, তারপর ডিপসিক, এই টাইপের নানাবিধ জিনিসপত্র আসতেছে। সো রাইট অ্যাট দিস মোমেন্ট চাকরি বাকরির জন্য এটা কি হুমকি কিনা, বা আপনি পুরো জিনিসটাকে কীভাবে দেখেন? সুগার কোট করে কোনো লাভ নেই। চাকরি বাকরির লাইফে এইটার একটা বড় ইম্প্যাক্ট থাকবে। এটা কি অ্যাভারেজ মানুষজনের জন্য নাকি সবার জন্য? আচ্ছা, সবার জন্য। হ্যাঁ, যে অনেক স্মার্ট তার লাইফেও তো চ্যাটজিপিটির প্রভাব বলো, আর কোপাইলটের প্রভাব বলো, জেমিনার প্রভাব বলো, আর এপিআই এর প্রভাব বলো, তো অফকোর্স আছে। এখন শিফটটা কিভাবে হবে, দ্যাট ইজ সামথিং দ্যাট উই নিড টু সি, রাইট? সো এখানে আগে যখন আসতে, তখন আমরা অনেক সুগার কোট করে বলতাম না চাকরির কোনো ঝামেলা নাই, বাট শিখতে হবে। আসলেও ঝামেলা আছে। আমি আমার ডানে বামে উপর নিচে অনেকজনের দেখতেছি যে চাকরির উপর এটার প্রভাব পড়বে। তো এটা তো 22শে ডিসেম্বরে যখন চ্যাটজিপিটি 3 বাইরে হয়েছে, তখন আমরা বলতাম যে এটা পড়তে পারে, হইতে পারে। এখন তো আমরা দেখতেছি যে পড়তেছে, অফকোর্স, ইয়েস। সো সেই জায়গাটাতে মানে যারা এখন ইউনিভার্সিটিতে আছে, এখন চাকরি বাকরির ভিতরে ঢুকে নেয়, তারা তাদের নিজেদেরকে কিভাবে তৈরি করতে পারে? যে কোনো মানুষের জন্য এআই এর যে ইনফ্লুয়েন্সটা আছে, সেই ইনফ্লুয়েন্সটাকে তার লাইফে পজিটিভলি যদি ইম্প্যাক্টেড করতে চায়, এআই এর ব্যাপারে জানতে হবে। তার নিজের কাজকে এআই কতভাবে সহজ করে এটা দেখতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যেমন আমি যখন এখন কোনো কাজ করি, আমি কিন্তু যে কোনো কাজ করার সময় আমি চ্যাটজিপিটির হেল্প নিই। নট জাস্ট চ্যাটজিপিটি, ইফ আই শো ইউ মাই আমার সবগুলো অ্যাপই আছে এখানে। সো চ্যাটজিপিটি, জেমিনাই, ডিপসিক, কোপাইলট,
ক্লড গ্রক। পারপ্লেক্সিটি আগে ইউজ করতাম, এখন লাগে না বিকজ সবারই ওয়েবসাইট চলে আসছে। সো whenever I get into a task, and আমার কিন্তু আর স্ক্রিন নাই, এই একটাই স্ক্রিন, সো আই ডোন্ট হ্যাভ আ সেকেন্ড স্ক্রিন। এটা হলো ফুল আমার একটাই স্ক্রিন আছে এবং এই একটা স্ক্রিনে 6টা জাস্ট অ্যাপ আছে। ওটা হলো কেন? বিকজ আমি এখন যখন একটা কাজ করি, কাজটা আমি জিজ্ঞাসা করি আগে নর্মালি ইয়ে করতে, এখন যদি ডিপ রিসার্চ দরকার ডিপ রিসার্চ করি, যদি ওয়েব সার্চ দরকার ওয়েব সার্চ করি, অ্যান্ড দেখি আউটপুট, অ্যান্ড দ্য আউটপুট অফেন টাইম ইজ সো গুড যে আমার প্রবলি টাস্কটা কাউকে অ্যাসাইনই করা লাগে না, অ্যান্ড হয়তো বা নিজে একটু কাজ করলে কাজটা হয়ে যায়। সো এটা ইম্প্যাক্ট আছে না, অফকোর্স আছে। ওর ডিপ রিসার্চের ইম্প্যাক্ট ইজ সো গুড ইভেন ফর আ কান্ট্রি লাইক বাংলাদেশ, যেখানে ওয়েবে আসলে এত কিছু ইন্ডেক্সড না। সো যেই সব কান্ট্রিতে জিনিসপত্র অনেক ওয়েল ইন্ডেক্সড, ওদের ইম্যাজিন করো ওদের ডিপ রিসার্চের কাজটার ইম্প্যাক্ট কত হাই কোয়ালিটি আউটপুট পাওয়া যায়। আমি লাইফে অনেক রিপোর্ট দেখছি, অনেক রিপোর্ট পড়ছি, বাট আই ক্যান কম্পেয়ার, দিস ইজ ভেরি গুড। ভাই আমরা ডিসকাশনের একদম শেষ দিকে চলে এসেছি। সো শেষ দিকে দুটো জিনিস, একটা হচ্ছে আমরা যেহেতু আজকে ডিসকাশনটা মোর অর লেস ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে নিয়ে হয়েছে, আপনাকে যদি এখন আপনার ইউনিভার্সিটি লাইফে ফেরত নিয়ে যাওয়া হয়, তো আপনি আপনার নিজেকে যদি 3টা অ্যাডভাইস দিতে চান তাহলে কী দিবেন, বা 3টা জিনিস আপনি হয়তো বা আরও বেটার ওয়েতে করতে চাইতেন? আই ওয়াজ ভেরি লাকি, আমার ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু করছিলাম দ্যাট টার্নড আউট ওয়েল। আচ্ছা, সো 3টা অ্যাডভাইস যদি দিতে চাই তাহলে একটা অ্যাডভাইস, ইউনিভার্সিটির ইয়ের টাইমে প্রচুর টাকা কামাইতে যেয়ে খেলাধুলা বন্ধ করে দিয়েছিলাম। সো মাঝখানে অনেকদিন ব্রেক পড়ছিল। আমার মনে হয় 10 মিনিট করে শুরু থেকে 5 ইয়ার্স অ্যাটলিস্ট কোভিড পর্যন্ত আমি খেলি নেই, মানে বলে একেবারে মনে কর আদা জল খেয়ে লাগার মতো, মানে দিন নাই রাত নাই। সো ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু হয়েছে, সো আই উড হ্যাভ প্লেড মোর। সো হেলথের ব্যাপারে কনসিয়াস হওয়া আর কি। সো দিস ইজ ওয়ান। সেকেন্ডলি আমি বলবো যে আমার কিছু টেকনিক্যাল স্কিলে আমি আর একটু বেটার হতে পারতাম। আমি যদি ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থায় মেবি প্রোগ্রামিং কোডিং এসব শিখে ফেলতাম, যেহেতু আমি কনস্ট্যান্ট লার্নিংয়ের মধ্যে থাকি, এতদিনে অনেক ভালো হয়ে যেত। সো আমার কাছে মনে হয় নাই কখনো যে ওইটা একটা রাউট। সো আমি অলওয়েজ বিজনেসের রাউটেই ছিলাম। সো আই কুড হ্যাভ এক্সপ্যান্ডেড ইন দ্যাট রাউট, মানে আউট অফ কোড করছিলাম, আউট অফ কোড করার পরে ওটা আগায় নাই, ওটা আগাইলে মেবি ভালো হইতো। দ্যাট ইজ 2। 3 হলো আমি অনেক মাল্টিটাস্ক করছিলাম, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এত মাল্টিটাস্কিংয়ের প্রয়োজন ছিল না, আরেকটু গুছায় কাজ করা যেতে পারতো। মানুষজনকে অনেক থাকে না ওই যে রিলেশনশিপে ওই যে একটা কথা আছে যে ভালোবাসা দিয়ে বদলাই দিব। আই ইউজ টু থিঙ্ক যে আমি মেন্টরশিপ দিয়ে মানুষকে বদলাই দিব। সো আই ইউজ টু ট্রাই আ লট যে একটা মানুষের দিয়ে হচ্ছে না, বা তাও শিখায় ওকে করবো। আমার কাছে মনে হয়েছে যে ওইটা না করে যদি অন্য কাউকে ডেলিগেট করতাম তাহলে অনেক শান্তশিষ্ট ওয়েতে আমার গ্রোথটা আরও একটু বেটার হতো। রাইট ভাই। সো আজকে মোটামুটি আমরা ঘন্টাখানেকের উপরে ভাই আলোচনা করছি, যদিও এটার মানে এগুলা করার পরে আমার সামহাও একটু আমার নিজের কাছে একটু আপসাইটিং লাগে আর কি, কারণ এই প্রত্যেকটা জিনিস অলরেডি ইন্টারনেটে আছে এবং অলরেডি জানে, এটা আবার ধরেন বলতে হইলো, এবং এখান থেকেও মেজরিটি মানুষ এই কথা শুনে এটা কাজে লাগাবে না, এবং এটা খুবই একটা কমপ্লিকেটেড জিনিস ভাই, যে ধরেন জানে বুঝে শুনে কিন্তু আমল করেন আর কি, এই টাইপের। আমরা সবাই এই পাপে বলেন sinners judging sinners for sinning differently, so you and I are also sinners, আমরা probably just life এর একটা different state এ আছি, অসুবিধা নেই সেটাই। সো সবশেষে আপনার কি কোনো কোশ্চেন আছে কিনা? না পার্টিকুলারলি না। আচ্ছা ঠিক আছে, তো ইফতারের টাইম আছে, না হলে প্রশ্ন আরো অনেক করা যেত। অবশ্যই ভাই, আমি আলাদা করে রাকিবকে অন্য একটা জায়গায় নিয়ে বসায় বাকি কোশ্চেনস গুলো করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর ইওর টাইম রাকিব, হ্যাভ আ গুড ডে।